হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। এই ছেলেটা নতুন স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনেই এক রহস্যময়ী ডাইসের মাধ্যমে একটা গেমের ভিতরে আটকে যায়। সে জানতো না তার এই নতুন স্কুলে এমন একটা অভিশপ্ত খেলা শুরু হয়েছে, যেখানে একটা রহস্যময়ী ডাইস ঠিক করে দেয় কে বাঁচবে আর কে অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল উত্তর, আর তারপর এমন শাস্তি যা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। তার উপরে আবার চারিদিকে লুকিয়ে আছে বিশ্বাসঘাতক। তাহলে কি এই স্কুলের ছাত্ররা নিজেদের প্রাণ বাঁচিয়ে গেম থেকে ফিরে আসতে পারবে, নাকি সবাই একে একে সেই অভিশপ্ত খেলার শিকার হবে? সবই দেখা যাবে ড্রামায়। তাহলে আর না কথা বাড়িয়ে চলো ডুব দেওয়া যাক ড্রামার গল্পে। গল্পের শুরুতেই আমরা সামুদ এবং তার বন্ধু অটমকে দেখতে পাই। দুজনেই বন্ধু ছিল, তবে একদিন স্কুলে তাদের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। আশেপাশের অনেক স্টুডেন্টরা পুরো ঘটনাটি ভিডিও করছিল। পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক পর্যায়ে অটম মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলে। ঘটনাটি দেখে সবাই সামুদকে দোষারোপ করতে শুরু করে। কেউই তার কোনো কথা শুনতে চায় না। সবার চোখে এখন অপরাধী ছিল একমাত্র সামুদ। তার করা এই কাজের ফলও আসে খুব দ্রুত। স্কুল কর্তৃপক্ষ তাকে স্কুল থেকে বের করে দেয়। যদিও সামুদ পড়াশোনা এবং খেলাধুলা দুই ক্ষেত্রেই অসাধারণ ছিল, তারপরেও এই ঘটনার কারণে তার সুনাম পুরো স্কুলের মধ্যে একদম ধ্বংস হয়ে যায়। এরপর তার বাবা তাকে একটি নতুন স্কুলে ভর্তি করান। তিনি সামুদকে বোঝানোর চেষ্টা করেন যে অতীতের ঘটনা ভুলে সামনে এগিয়ে যেতে হবে। নতুন পরিবেশে নতুনভাবে শুরু করার সুযোগ এসেছে। কিন্তু বাস্তবতা এতটা সহজ ছিল না। আজ সামুদের নতুন স্কুলের প্রথম দিন। ক্লাস টিচার সামুদকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। কিন্তু সমস্যা হলো, অটমের সঙ্গে ঝগড়ার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, যার কারণে সামুদকে সবাই চিনে ফেলে। ক্লাসে অনেকেই তাকে নিয়ে ফিসফিস করে কথা বলতে থাকে। এভাবে তারা সামুদকে অপমান করছিল, কারণ তাদের ধারণা এমন একটা ছাত্র তাদের স্কুলে থাকা উচিত নয়। টিফিন টাইমেও তাকে নিয়ে সবাই ফিসফিস করছিল। সামুদ যখন ক্যান্টিনে যায় তখনও সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। কেউ তাকে নিয়ে ব্যঙ্গ করছিল, কেউ দূরে থেকে সমালোচনা করছিল। আর এই সবকিছু সামুদের কাছে অনেক বেশি খারাপ লাগছিল, কারণ আগের স্কুলেও সে ঠিক একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। ভেবেছিল নতুন স্কুলে নতুন কিছু হবে, কিন্তু নতুন স্কুলে এসেও যেন সবকিছু আবার শুরু হয়ে গেল। সেদিন ক্লাস শেষ হওয়ার পর প্রিন্সিপাল সামুদকে নিজের অফিসে ডাকেন। সেখানে আগে থেকে উপস্থিত ছিল এই মেয়েটার নাম মামে, আর সে ক্লাস প্রেসিডেন্ট। আসলে প্রিন্সিপাল স্যার চাচ্ছিলেন সামুদ যাতে কোনো স্টুডেন্ট ক্লাবে যোগ দেয়। এতে সে স্কুলের বিভিন্ন একাডেমিক ও স্পোর্টস কার্যক্রমে অংশ নিতে পারবে এবং অন্যদের সাথেও মিশে যেতে পারবে। তো প্রিন্সিপালের এই কথাটা মামে পজিটিভ ভাবে দেখছিল না, কারণ আসলে সেও অন্যদের মতো সামুদ সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ করত। সে ভাবছিল ছেলেটা মারামারি করে, নিশ্চয়ই বুলি টাইপ ছেলে। তাই মামে সরাসরি তাকে বলে বসে, এই স্কুলে থাকতে হলে যোগ্যতা প্রমাণ করতে হবে। এখানে সবাই টপ স্টুডেন্ট, ভালো করতে না পারলে এখানে তোমার জায়গা নেই। এই কথাগুলো শুনে সামুদের অটমের কথা মনে পড়ে যায়, কারণ আসলে অটমও তাকে আগের স্কুলে থাকতে বলেছিল এই জায়গায় তোর কোনো স্থান নেই। তাই আর কি তার পুরনো স্মৃতিগুলো আবার মাথায় ভিড় করে। এমন কষ্ট পাওয়ার পর সামুদ তাকে বলে সে কোনো ক্লাবে যোগ দিতে চায় না। অন্যদের মতো মামেও যদি তাকে খারাপ মানুষ মনে করে, তাহলে সে কাউকে নিজের ব্যাখ্যা দিতে আগ্রহী নয়। ঠিক তখনই কাছের একটি পুরনো ভবন থেকে অদ্ভুত একটি শব্দ শোনা যায়। শব্দটি এতটাই স্পষ্ট ছিল যে দুজনেই থেমে যায়। মমে তখন সামুদকে বলে যে জানো, বহু বছর আগে এই ভবনের একটি রুম থেকে কয়েকজন ছাত্রছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল, আর এরপর থেকে এই জায়গাটা বন্ধ করে শুধু স্টোররুম হিসেবে ব্যবহার করা হয়। তো শব্দ পেয়ে কৌতূহলী হয়ে তারা শব্দের উৎস খুঁজতে যায়। যাওয়ার পথে তারা মেঝেতে একটি ব্যাগও দেখতে পায়। ব্যাগটা ছিল ক্যান নামের এক স্টুডেন্টের। ক্যান আবার মামের ফ্রেন্ডও। তো বিষয়টা সন্দেহজনক মনে হয় তারা দ্রুত স্টোর রুমে ঢুকে পড়ে। সেখানে গেলে তারা দুইটা ছেলেকে দেখতে পায়। এই ছেলেটার নাম ডন আর এর নাম হলো বেন। এরা দুজনেই ক্যানকে একটা আলমারির ভিতরে আটকে রেখে বুলি করছিল। মামে দ্রুত তার বন্ধু ক্যানকে সেখান থেকে বের করে। এরপর সে ক্যানকে বলে যে তোমার এদের নামে বিচার দেওয়া উচিত, আমি তোমাকে এ বিষয়ে সাহায্য করব। কিন্তু ক্যান তখন ভয়ে কিছুই বলতে চায় না। সে আরো উল্টো বলে যে না, ওরা কোনো খারাপ কাজ করেনি, আমরা জাস্ট মজা করতেছিলাম। এখন ডন আর বেনের নজর পড়ে সামুদের উপরে। তার পাস্ট নিয়ে তাকে তারা ডিস্টার্ব করছিল। সামুদ তখন ঝামেলা এড়িয়ে যেতে চাইলেও তারা থামছিল না, আর একসময় তারা সামুদকে কাপুরুষ বলে অপমান করে। সামুদ তখন শান্তভাবে উত্তর দেয় যে হ্যাঁ, আমি ভীত হতে পারি, কিন্তু অন্তত তোমাদের মতো অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাই না। এরপর সে ক্যানের গায়ে থাকা জুতার দাগের দিকে ইঙ্গিত করে বলে যে যে কেউই তাদেরকে দেখলে বুঝতে পারবে তারাই ক্যানকে বুলি করেছে। ডন আর বেন এটুকু প্রমাণও মুছতে পারে না। এই কথায় ডন আর বেন অনেক ক্ষেপে যায়, আর তারা সামুদের উপর
উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মারামারির মধ্যে হঠাৎ সামুদের গায়ে ধাক্কা লেগে একটি পুরনো আলমারি কেঁপে ওঠে, আর সেখান থেকে নিচে পড়ে যায় একটি ছোট বক্স। আর সেই বক্সের ভিতর থেকে বেরিয়ে আসে একটি অদ্ভুত ডাইস, আর ডাইসটা মাটিতে পড়ার সাথে সাথে পুরো ঘর কেঁপে ওঠে। প্রথমে তো সবাই ভাবে হয়তো ভূমিকম্প হয়েছে, কিন্তু পরের মুহূর্তেই তারা বুঝতে পারে ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর, কারণ চোখের পলকেই তারা সম্পূর্ণ অপরিচিত এক জায়গায় চলে আসে। আর এখান থেকেই শুরু হয় তাদের জীবনের সবচেয়ে বিপজ্জনক খেলা। ডাইসটা মাটিতে পড়ার পর যা ঘটলো তার জন্য কেউই প্রস্তুত ছিল না। মাত্র 1 সেকেন্ড আগেও তারা স্কুলের পুরনো স্টোর রুমে ছিল, আর এখন এক অচেনা জায়গায়। চারপাশে অদ্ভুত সব দরজা, অচেনা পরিবেশ আর এমন এক নীরবতা যা পরিস্থিতিটাকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। কেউই বুঝতে পারছিল না কি হয়েছে। ঠিক তখনই একটি দরজা খুলে সেখান থেকে বেরিয়ে আসে মার্ক আর ফাই। আর এরা দুইজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো মার্ক জানায় যে তারা স্টোর রুমে একটি আলমারির ভেতরে একসঙ্গে ছিল, আর হঠাৎ ভূমিকম্পের কারণে কিছু অনুভব করার পর তারা বের হয়ে দেখে তারাও এই অদ্ভুত জায়গায় চলে এসেছে। এর মানে হলো এখানে উপস্থিত সবাই আসলে স্টোর রুম থেকেই এসেছে। তো এই পরিস্থিতিটা বোঝার আগেই হঠাৎ স্পিকারে একটি ঘোষণা ভেসে আসে। ঘোষণায় বলা হয়, দেহুতি গেমে তোমাদের 8 জনকে স্বাগত। এখানে তোমাদের ইচ্ছা পূরণ হতে পারে। ঘোষণাটা শোনার পর সবাই অবাক হয়ে যায়। গেম, ইচ্ছা পূরণ, কি বলা হচ্ছে এসব? কেউই কিছু বুঝতে পারছিল না। তো তাই তারা দ্রুত নিজেদের ফোন বের করে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু দেখা যায় কারো ফোনেই নেটওয়ার্ক নেই। এরপর এরা এখান থেকে বের হওয়ার চেষ্টা শুরু করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে দরজা দিয়ে তারা বের হতে চাইছিল সেই দরজা দিয়ে ঢোকার পর তারা অন্য একটা দরজা দিয়ে আবারও সেম জায়গায় চলে আসছিল। মানে মনে হচ্ছিল এই জায়গাটা একটা গোলক ধাঁধা। তো এই সময় সামুদের মাথায় একটা খটকা লাগে। ঘোষণায় বলা হয়েছিল এখানে 8 জন প্লেয়ার আছে, কিন্তু তারা এখানে তো মাত্র 7 জন ছিল। তার মানে আরেকজন এখানেই কোথাও আছে। সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করলে একটি রুমে তারা অচেতন অবস্থায় একটি মেয়েকে খুঁজে পায়। মেয়েটাকে উঠানোর পর জানতে পারে মেয়েটির নাম হচ্ছে ওম। তবে আজব বিষয় হলো এখানে কেউই তাকে চিনতে পারছিল না, যদিও পরে জানা যায় যে সেও তাদের স্কুলের স্টুডেন্ট। তো জ্ঞান ফেরার পর ওমও ঠিক অন্যদের মতোই বিভ্রান্ত হয়ে পড়ে। সেও বুঝতে পারছিল না সে এখানে কিভাবে চলে আসলো। তো এর কিছুক্ষণ পরই আবার ঘোষণা শোনা যায়। ঘোষণায় বলা হয় গেম স্টার্ট হতে যাচ্ছে, আর প্রত্যেককে একটি করে রুম নিতে হবে। তাদের মধ্যে অনেকেই গেম খেলতে চাইছিল না, কিন্তু সামুদ বুঝতে পারে এই গেম না খেললে তারা কোনোভাবেই এই গেম থেকে বের হতে পারবে না। তাই সেই প্রথমে একটি রুমে ঢুকে পড়ে। মার্কো তার পিছু নিতে চাইলেও পারে না, কারণ দরজাটি একটি ইনভিজিবল পর্দা দ্বারা বন্ধ হয়ে যায়। তখন সবাই বুঝতে পারে যে প্রত্যেক প্লেয়ারকে আলাদা আলাদা রুমে ঢুকতে হবে, একজনের রুমে আরেকজন যেতে পারবে না। তো সবাই একটা একটা করে রুম বেছে নেয়, আর দেখা যায় প্রতিটি রুমের ভিতরে একটি করে বক্স রাখা ছিল। ঘোষণা অনুযায়ী সবাইকে বক্সের উপর হাত রাখতে বলা হয়। হাত রাখতেই প্রত্যেকের পরিচয় নির্ধারণ করা হয়। দেখা যায় সবাইকেই ডিটেকটিভ হিসেবে নির্বাচন করা হয়। এরপর প্রথম গেমের নিয়ম জানানো হয়। গেমটা হলো তাদেরকে 1995 সালের একটা মেয়ের মার্ডারের রহস্য সমাধান করতে হবে। মেয়েটা তাদের স্কুলের স্টুডেন্ট ছিল, আর তার মৃতদেহ সেকেন্ডারি স্কুল বিল্ডিং এর একটি রুমে লুকিয়ে রাখা হয়েছে, আর তাদেরকে 1 ঘন্টার মধ্যেই সেই রুম খুঁজে বের করতে হবে। এখন এতটুকু শোনার পর মনে হবে যে আরে ইজি আছে, কিন্তু না, তারা চাইলেই সব রুমে ঢুকতে পারবে না। তাদের প্রত্যেককে 3টা করে কয়েন দেওয়া হবে। এই কয়েন ব্যবহার করে নির্দিষ্ট রুমে থাকা ভিকটিমের আত্মার কাছ থেকে ক্লু নেওয়া যাবে, কিন্তু প্রশ্ন করার সুযোগ সীমিত। এক বাক্যে প্রশ্ন করতে হবে, যেমন মৃতদেহটি কি এই রুমের উপরে বা পাশে আছে। আর এভাবে 1 ঘন্টার মধ্যে মেয়েটার লাশ কোন রুমে আছে বলতে পারলে গেম জেতা যাবে। তবে ভুল উত্তর দিলে শাস্তি হিসেবে গেমের ভিতরেই আটকে থাকতে হবে। এই ঘোষণা শোনার পর সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু এই ভয় নিয়েও তাদেরকে এগোতে হয়, কারণ আর কিছুই করার ছিল না। এরপর তাদেরকে রুম থেকে বের হতে বলা হলে তারা বের হয়, আর দেখা যায় তারা তো তাদের স্কুলেই আছে, কিন্তু কেন জানি এটা অপরিচিত মনে হচ্ছে। চারপাশের পরিবেশ দেখে ধীরে ধীরে সবাই বুঝতে পারে তারা অ্যাকচুয়ালি এখন 1995 সালে চলে এসেছে, আর তাই স্কুলটা একটু অন্যরকম লাগছে। এটা সেই সময়টাই যখন সেই মেয়েটি নিখোঁজ হয়েছিল। তো তারা একটু চেষ্টা করে একটু বাহিরে যাওয়ার, কিন্তু এখন আর পিছু হটার উপায় নেই, টাস্ক সম্পূর্ণ করতেই হবে। তো সেকেন্ডারি স্কুল ভবনে ছিল মোট 6টি ফ্লোর, আর 6টি ফ্লোরের প্রতিটিতে 4টি করে রুম ছিল। এর মানে মোট 24টি রুম, কিন্তু সবার কাছে কয়েন আছে মাত্র 3টি। আর এভাবে যদি তারা এলোমেলো ভাবে এক এক করে খুঁজতে যায় তাহলে কয়েন শেষ হয়ে যাবে।
ঠিক তখনই ক্যান একটি পরিকল্পনা বানায়। ক্যান আসলে খুবই বুদ্ধিমান ছিল। সে বলে যেহেতু আমরা 8 জন, তাই 4 জন প্রথমে ফ্লোরের 4টি রুম পরীক্ষা করবে, আর বাকি 4 জন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ফ্লোরের প্রথম রুমগুলো পরীক্ষা করবে। এভাবে রুমগুলো থেকে ক্লু নেওয়ার পর ক্লুগুলো মিলিয়ে ধীরে ধীরে ভুল রুমগুলো বাদ দেওয়া যাবে। সবার কাছে তখন মনে হয় যে আরে আইডিয়াটা তো দারুণ, আমাদের মোটা মাথায় এত ভালো আইডিয়া আসতো না। তো এরপর প্ল্যান অনুযায়ী মামে, ক্যান এবং ডন প্রথম ফ্লোরে যায়, আর সামুদ, বেন, মার্ক এবং ফাই উপরের ফ্লোরগুলোতে যায়। প্রতিটি রুমে একটি করে টেলিফোন ছিল, আর কয়েন ব্যবহার করলেই ভিকটিমের আত্মার সঙ্গে যোগাযোগ করা যেত। মানে ওই যে জাস্ট একটা কোয়েশ্চেন করা যেত। তো সবাই একে একে ক্লু সংগ্রহ করে, কিন্তু ফাই বড় একটু ভুল করে ফেলে। টেলিফোনে আত্মাটার ভয়ঙ্কর চিৎকার শুনে সে আতঙ্কিত হয়ে যায়, আর ক্লু না শুনে সে রুম থেকে বেরিয়ে আসে, যার ফলে তার একটা কয়েন তো নষ্ট হয়ে যায়। এখন এই বিষয়টা জানার পর প্রচন্ড রেগে যায়। সে ফাইকে ইরেসপন্সিবল বলে দোষারোপ করতে থাকে। আসলে সবার চেয়ে ওমি আসলে গেমটা নিয়ে একটু বেশি সিরিয়াস। ওমের এই আচরণ সামুদের কাছে একটু সন্দেহজনক লাগে। তার মনে হয় যে হয়তো আগে থেকে এই গেম সম্পর্কে জানে। যাই হোক, কিছুক্ষণ পর তারা সবাই নিজেদের পাওয়া ক্লু শেয়ার করে। দেখা যায় কিছু রুমে লাল সংকেত এসেছে, কিছু রুমে সবুজ। তো এই ক্লুগুলা মিলানোর পর তারা একটা রুম পেয়ে যায়, যেটা 2 পয়েন্ট থেকেই মিলে যাচ্ছিল। এখন তাদের মধ্যে একজনকে গিয়ে উত্তরটা জমা দিতে হবে। যে উত্তরটা জমা দিবে সে যদি উত্তরটা ভুল বলে তাহলে সে সেখানে আটকা পড়ে যাবে, কিন্তু যদি উত্তরটা সঠিক হয় তাহলে সবাই একসঙ্গে বের হতে পারবে। তো মামি অনেক সাহসী ছিল, তাই সে বলে সে নিজেই গিয়ে উত্তর জমা দিবে। এরপর সে সেই রুমটাতে গিয়ে উত্তর দেয়, কিন্তু পরের মুহূর্তে ঘোষণা শোনা যায় ডিটেকটিভের উত্তর নাকি ভুল। এটা শোনার পর তো সবাই অবাক। শাস্তি হিসেবে মামিকে সেই রুমেই বন্দী করে ফেলা হয়। পরিস্থিতি মুহূর্তে আতঙ্কিত হয়ে যায়। সামুদ বুঝতে পারে না এত সুন্দর টেকনিকটার মাধ্যমেও কিভাবে ভুল হতে পারে। সে বুঝতে পারে তাদের মধ্যে কেউ একজন মিথ্যা ক্লু দিয়েছে। এর মানে কেউ ইচ্ছা করে তাদেরকে তদন্তে ভুল পথে নিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই গেমের আরেকটি গোপন নিয়ম প্রকাশ পায়। আসলে সব ডিটেকটিভের মধ্যে একজন ছিল স্পাই। তার কাজই ছিল ডিটেকটিভদের বিভ্রান্ত করা। অ্যাকচুয়ালি সেই স্পাইটা ছিল বেন, কিন্তু বেনের বিষয়ে তারা কেউই জানতো না। আর তাই সবাই একে অপরকে সন্দেহ করতে শুরু করে। ক্যান তখন বলে যে এই গেমটা সম্ভবত স্পাই ডিটেকটিভ গেমের মতো। তাদের মধ্যে কেউ একজন আসলে বিশ্বাসঘাতক। সামুদ সরাসরি বেনকে সন্দেহ করে, কারণ বেন এবং মামের ক্লুই সবাইকে এই ভুল পথে নিয়ে এসেছে। আর মামে যেহেতু নিজে থেকে সেই রুমে যেতে চেয়েছিল, তাই 100% শিওর বেনই হলো স্পাই। কিন্তু বেন তখন স্বীকার করে না সে স্পাই। উল্টো সে মামিকেই সন্দেহের তালিকায় ফেলে দেয়। তাই তখন বলে যে আচ্ছা ঠিক আছে, মামি আর বেন যে রুমে গিয়েছে সেখানে গিয়ে ক্লু জিজ্ঞেস করলেই জানা যাবে কে আসলে স্পাই। তো তারা প্রথমে বেনের রুমে যেতে চাইলে বেন তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তবুও তারা ঢোকার পর জানতে পারে আসলে তো বেনের উত্তরটাই সঠিক ছিল, মামেরটাই ভুল ছিল। তারা বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। ক্যান তখন বলে যে এখানে একটা বিষয় আছে। ডিটেকটিভ আর স্পাইয়ের গেমের নিয়ম অনুযায়ী স্পাইয়ের কাজ হলো ডিটেকটিভদের বিভ্রান্ত করা, আর এজন্য তাকেও কিছু কয়েন দিতে হবে। তাই আমাদের মধ্যে যার কাছে সবচেয়ে কম কয়েন আছে সেই হলো স্পাই। এখন সবাই কয়েন দেখালেও বেন কয়েন দেখাতে চায় না, কারণ আসলে বেনের কাছে কয়েন ছিলই না। সে তার 3টা কয়েন ইউজ করে ফেলেছে সবাইকে বিভ্রান্ত করার জন্য। আসলে একটু আগেও যখন রুমে যাওয়ার পর দেখা গিয়েছিল যে বেনের ক্লু সঠিক আর মামেরটা ভুল, এটাও অ্যাকচুয়ালি বেনই তার কয়েনের মাধ্যমে করেছিল। তো এইসবের কারণে বেনের কাছে এখন একটা কয়েনও নেই। বেনি যে স্পাই এটা জানার পর ডন খুব রেগে যায়। সে তাকে বলে তুই তো জানোস লাশটা কোথায়, তাই আমাদেরকে বলে দে। কিন্তু বেন বলে যে না, আমি কি করব, আমাকে স্পাই বানানো হয়েছিল, এটাই ছিল আমার রুলস। আমি যদি তোদেরকে বলে দিই লাশটা কোথায় তাহলে আমি হেরে যাব, আর আমার সাথে কি হবে তা আমি নিজেও জানি না। এবার সামুদ যায় মামিয়ার রুমে ক্লুটা নেওয়ার জন্য, কারণ এখন আর বেনের কাছে কয়েন নেই, সে আর তাদেরকে ডিস্ট্র্যাক্ট করতে পারবে না। এরপর দেখা যায় মামিয়ার রুমে আসলেই ক্লু ছিল। এরপর সামুদ এই ক্লু নিয়ে বাকিদের কাছে গিয়ে বলে ক্যানের ডায়াগ্রাম অনুযায়ী এখন এই 4টা রুমে তাদেরকে খুঁজতে হবে। এর পাশাপাশি দ্বিতীয় রুমটাও চেক করতে হবে, কারণ ফাইতো সেই রুমে গিয়ে ভয়ে চলে এসেছিল ক্লু না নিয়েই। আর এছাড়াও 6 নাম্বার ফ্লোরটাও তাদেরকে চেক করতে হবে। তো এই অনুযায়ী যাওয়ার পর তারা একটা রুম খুঁজে পায় যেখানেই লাশটা থাকার কথা। ক্যানকে পাঠানো হয় সেখানে উত্তর দেওয়ার জন্য, কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় এইবারের উত্তরটাও ভুল, যার কারণে এইবার ক্যানও আটকে যায়। আশ্চর্য, এইবার আবার কিভাবে ভুল হয়ে গেল? বেন তো এবার স্পাই হওয়ার কথাও না, কারণ তার কয়েন অলরেডি শেষ। এর মানে হলো এখানে আরো একটা স্পাই আছে। এখন তাদের কাছে মাত্র 10 মিনিট সময় আছে। এরা আবারও একে অপরকে সন্দেহ করে ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছিল, কিন্তু মার্ক তাদেরকে থামিয়ে দেয়। এবার তাদেরকে দ্রুতই কিছু করতে হবে। তাই মার্ক আর ফাইকে 3টা রুমে গিয়ে ক্লু আনতে বলা হয়, কারণ এই 3টা রুমের ক্লু এর মাধ্যমে এবার বডিটা খোঁজা সম্ভব হবে। এরপর তারা 3জন ক্লু আনার পর বলে
তারা তিনজনই নাকি ক্লু পেয়েছে, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি সম্ভব ছিল না। এর মানে আবারও এদের তিনজনের মধ্যে কেউ মিথ্যা কথা বলছে। সামুদের তখন মনে পড়ে তারা যখন ক্লুর জন্য টেলিফোন ইউজ করে তখন আত্মা লাস্টে তাদেরকে একটা কথা বলে। এখন সেই কথাটা কি সেটা শুধুমাত্র তারাই জানতে পারবে যারা যারা সত্যিই রুমে গিয়ে টেলিফোন ইউজ করেছে। তো এখন সামুদ, ফাই, মার্ক আর ওমকে সেই কথাটা লিখতে বলে যেটা প্রতিবার আত্মাটা তাদেরকে টেলিফোন ইউজ করার পর বলে। এরপর দেখা যায় ওম আর মার্ক সঠিক কথাটা লিখেছে আর ফাইয়ের জবাবটাই ছিল ভুল। এর মানে দ্বিতীয় স্পাই হলো ফাই। আসলে সত্যটা হলো ফাই কিন্তু একবারও ক্লু দেখার জন্য রুমের ভিতরে যায়নি। প্রথমবার সে ভয় পেয়েছে এমন নাটক করে, আর দ্বিতীয়বারও সে রুমের ভিতর যায় না আর কয়েনটা ভেঙে ফেলে। এখন ডন আর সামুদের কাছে মাত্র 2টা কয়েনই ছিল, আর ভাগ্য ভালো 2টা রুমই বাকি ছিল, তাই তারা দুজনেই 2টা রুমে যায় আর সামুদ সঠিক রুমটা পেয়ে যায়। ফলে ডিটেকটিভ টিম জিতে যায় আর স্পাই টিম হেরে যায়। এখন ডিটেকটিভ টিম জিতে যাওয়ায় মামি আর কেন আনলক হয়ে যায় আর তারা বেরিয়ে আসে। এরা সবাই মিলে সামুদকে থ্যাংক ইউ বলে, কারণ আজকে তার স্ট্র্যাটেজির কারণেই তারা জিতে গিয়েছে। থ্যাঙ্কস শুনে সামুদের অনেক ভালো লাগে, কারণ আগের স্কুলের সেই ঘটনাটার পর এই প্রথমবার কেউ তাকে থ্যাংক ইউ বলল, তার উপর ট্রাস্ট করলো। এরপর তারা গেম শেষ করে বিল্ডিং থেকে নিচে নামার সময় দেখে তাদের মধ্যে যারা জিতে গিয়েছে তাদের পকেটে একটা করে গোল্ড মেডেল, আর যারা হেরে গিয়েছে তাদের পকেটে ছিল না। তবে তাদেরকে কোনো শাস্তিও দেওয়া হয় না। বেন আর ফাই তখন বাকিদের কাছ থেকে ক্ষমাও চায়, কারণ তাদের জন্য তারা বিভ্রান্ত হয়েছে। কিন্তু কি করার, তাদের গেমের রুলসই ছিল এটা। তো এখন এরা কিন্তু বুঝতে পারছিল না যে তারা কি আসলে গেমটা থেকে বের হতে পেরেছে কিনা, নাকি 1995তেই আটকে আছে। তো তখন তাদের স্কুলের একটা গার্ড এসে তাদেরকে বকাঝকা করতে থাকে যে এই তোমরা এত রাতে এখানে কি করছো। তখন তারা বুঝতে পারে যে হ্যাঁ, তারা প্রেজেন্ট টাইমে ফিরে এসেছে। তো স্বাভাবিকভাবেই সবাই হ্যাপি, কিন্তু কেন জানি ওমকে দেখে একটু অন্যরকম মনে হচ্ছিল। সে দ্রুত তার বাড়িতে চলে যায়, বাকিরাও বাড়িতে যায়। সামুদের কাছে তখন সেই ডাইসটা ছিল। সে রাত জেগে সেই ডাইসটা নিয়ে রিসার্চ করতে থাকে দেউতি নামের এই গেমটা আসলে কি। তবে সে ইন্টারনেটে খুঁজেও কোনো কিছু পায় না এই বিষয়ে। এরপর পরদিন সকালে সে যখন স্কুলে যায় তখনও সে দেখে সবাই এখনো তাকে নিয়েই সমালোচনা করছে। তবে গুড নিউজ হলো মামি আর ক্যান এখন তার ফ্রেন্ড হয়ে গিয়েছে। একটু পর সামুদ ক্যানের কাছে গেলে ক্যান তাকে তার সায়েন্স প্রজেক্ট দেখায়। সামুদ এটা দেখে তার অনেক প্রশংসাও করে। ক্যান তখন তাকে জানায় যে নেক্সট মান্থে কোরিয়ায় একটা সায়েন্স প্রজেক্ট কম্পিটিশন হতে যাচ্ছে আর ক্যান সেটায় অংশগ্রহণ করবে। সে সামুদকেও সায়েন্স ক্লাবে নিয়ে নেয়। এর পরের সিনে আমরা বেন আর ডনকে দেখতে পাই। এরা স্কুলের বাকি ছেলেদেরকে ওই ডাইস আর গেমের বিষয়ে জানাচ্ছিল, কিন্তু তাদের এই কথা কেউ বিশ্বাস করে না। সবারই মনে হয় এরা চাপা মারতেছে। যাই হোক, ওইদিকে আবার সামুদ ক্যানকে সেই ডাইসটা দেখাচ্ছিল। তখনই সেখানে বেন আর ডন চলে আসে সেই ছেলেগুলোকে নিয়ে তাদেরকে বিশ্বাস করানোর জন্য। সে সামুদের কাছ থেকে ডাইসটা কেড়ে নেয়। ডন ডাইসটা মাটিতে ফেলে, কিন্তু দেখা যায় কিছুই হলো না, যার কারণে সেই ছেলেগুলো এবার এদের দুজনকে সত্যিই চাপাবাজ বলে চলে যায়। বেন তখন সামুদ আর ক্যানকেই দোষারোপ করতে থাকে যে তোরা নিশ্চয়ই এটার সাথে কিছু করছস, এই জন্য এটা কাজ করতেছে না। ক্যান তখন বলে যে না, এমন কোনো কিছুই না, হতে পারে এই গেমটা স্টার্ট হওয়ার জন্য কোনো শর্ত রয়েছে। ডন তখন বলে যে তাহলে সে এবার সেই দিনের মতো পরিস্থিতি তৈরি করবে। এই বলে সে সেই ডাইসটা নিয়ে চলে যায়। এরপর ক্লাস শেষ হওয়ার পর মামে সামুদকে আবারও থ্যাংক ইউ বলে। এছাড়াও মামে সামুদকে সরিও বলে, কারণ সেও আগে তাকে খারাপ ভেবেছিল। এরপর তারা নর্মালি কথা বলতে বলতে মামে সামুদকে একটা কথা বলে। সে বলে, জানো আমি 8 বছর ধরে স্কুলে আছি, কিন্তু আমি না কোনোদিন ওমকে এই স্কুলে দেখিনি, তাই আমার তার উপর একটু সন্দেহ হচ্ছে। তখনই মামের কাছে একটা মেসেজ আসলে সে দৌড়ে চলে যায়। সামুদ তখন উপর থেকে নিচে ওমকে দেখতে পায়। ওম আসলে লাইব্রেরির দিকেই যাচ্ছিল। সামুদও তখন তার পিছনে পিছনে যায়। ওম সামুদকে দেখতে পেলে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সামুদ দৌড়ে গিয়ে তাকে আটকে দেয় আর তাকে জিজ্ঞেস করে তুমি কি ওই গেমের বিষয়ে কিছু জানো। ওম তখন সরাসরি বলে দেয় যে সে কিছুই জানে না। তখনই সামুদের কাছে ডনের কল আসে। আসলে ডন সেই পরিস্থিতি ক্রিয়েট করার জন্য ক্যানকে বুলি করছিল আর এদের সবাইকে আবার ডাকছিল খেলাটা স্টার্ট করার জন্য। সামুদ এই কথা ওমকে বলে। এটা শোনার পর ওম যেন একটু রাগ হয়ে গিয়েছিল। তারা দুইজন দ্রুত এদের কাছে আসে। ওম এদের কাছ থেকে ডাইসটা নিয়ে নিতে চাচ্ছিল। সে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের গেমটা খেলা উচিত না। পাশ থেকে মার্ক বলে যে আর কি হবে খেললে, এটা জাস্ট একটা গেমই তো, আর আমরা হেরে যাওয়ার পর তো কোনো প্রবলেম হচ্ছে না। দেখা যায় এই সময় ওম খালি বারবার বাহিরের দিকে তাকাচ্ছিল। বিষয়টা সামুদ খেয়াল করে। এরপর ওম বলে যে আচ্ছা ঠিক আছে, মারো ডাইস, চলো খেলি। এরপর তারা ডাইস মারলে দেখা যায় কিছুই হয় না। তখন সামুদ ডাইসটা উঠিয়ে নেয় আর ওমকে বলে যে তুমি জানো তাই না গেমটা আসলে কিভাবে স্টার্ট করতে হয়। ওম চুপ করে থাকে আর কিছুই বলে না। সামুদ তখন বলে যে আসলে জায়গা, প্লেয়ার সংখ্যা এসব কোনো কিছুই ম্যাটার করে না, কেবলমাত্র সূর্য ডোবার পর যদি ডাইসটা মারা হয় তাহলেই গেমটা স্টার্ট হয়।
ওমের বারবার বাহিরে তাকানো দেখেই সে এটা বুঝে গিয়েছিল। এরপর সূর্য ডোবার সাথে সাথে সে ডাইসটা মারে। ওম তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সম্ভব হয় না। এখন এই পর্যায়ে আমরা ফ্ল্যাশব্যাকে ক্যানের কাহিনী জানতে পারি। ক্যান আসলে খুব মেধাবী একটা ছেলে, আর সে সায়েন্স খুব ভালোবাসে। সায়েন্স রিলেটেড প্রোগ্রাম কম্পিটিশন গুলোতে সে সবসময় অ্যাটেন্ড করতো আর প্রাইজও পেত। তবে দুঃখজনক বিষয়ে স্কুলের খারাপ ছেলেরা তাকে বুলি করত, তাকে মারতো, তার কাছ থেকে টাকা চাইতো। এমন সময় মামে তাকে এসে বাঁচায়। সে সবসময় তাকে সব বিষয়ে উৎসাহ দিত, যাতে সে বুলি হওয়ার কারণে ভেঙে না পড়ে আর বেটার কিছু করতে পারে। আর এইসব কিছুর কারণে ক্যান আর মামে অনেক ভালো বন্ধু হয়ে যায়। এমন একদিন স্কুল প্রেসিডেন্টের জন্য ইলেকশন হচ্ছিল। মামেও এতে পার্টিসিপেট করে, কিন্তু সে তেমন একটা ভোট পাচ্ছিল না, যার কারণে সে প্রায় হেরেই যাচ্ছিল। সে অনেক কান্না করে। তখন আবার ক্যান তাকে গিয়ে সাপোর্ট করে যে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর এমনটাই হয়। হুট করেই মামের ভোট বেড়ে যায় আর মামেই হয়ে যায় স্টুডেন্ট প্রেসিডেন্ট। তার মুখে আবারও হাসি ফিরে আসে। এতে কেন অনেক খুশি হয়ে যায়। এখন আবার সিনটা প্রেজেন্ট টাইমে ফিরে আসে। ডাইসের কারণে তারা এখন গেমে চলে এসেছে। ওম সামুদের সাথে ঝগড়াঝাটি করতে থাকে ডাইসটা মারার জন্য, কিন্তু এখন আর কিছু করার নেই, গেমটা খেলতেই হবে। দেখা যায় রুমের মধ্যে একটা পিরামিড লাইক স্ট্রাকচার ছিল, যেখানে চারদিকে খাঁচের মতো জায়গা ছিল। তারা সবাই সেখানে তাদের মেডেলগুলো রাখে। স্পিকারে তখন বলা হয় মেডেলের কালারগুলো এক নয়, তাই এগুলো গ্রহণ করা যাবে না। তখনই তারা বুঝতে পারে একই রঙের 4টি মেডেল সংগ্রহ করে এখানে রাখতে পারলে কেবল একজনের ইচ্ছা পূরণ করা হবে। এরপর শুরু হয় দ্বিতীয় গেম, যার নাম স্কাই স্ক্র্যাপিং স্টোন পিলার্স। প্রত্যেককে একটি করে বিশেষ বোর্ড দেওয়া হয়, যেখানে বিভিন্ন পিস বসিয়ে অন্তত 3টি সরল লাইন সম্পূর্ণ করতে হবে। যার বোর্ডে সবচেয়ে বেশি ঘর পূরণ হবে শেষ পর্যন্ত সেই বিজয়ী হবে। তবে প্রবলেম হলো পিসগুলো সরাসরি পাওয়া যাবে না, সেগুলো নিলামের মাধ্যমে জিততে হবে। এজন্য সবাইকে শুরুতেই 8টি করে পয়েন্ট দেওয়া হয়, যা তারা বিট করার কাজে লাগাবে। গেমটা মোট 8টা রাউন্ডে ভাগ করা ছিল। প্রতিটি রাউন্ডে 4টি নতুন পিস নিলামে তোলা হবে। যে সেই পিসটা জিতে নিবে সে নিজের পরিকল্পনা অনুযায়ী বোর্ডে সেটি বসাতে পারবে। আর যদি কোনো পিস ইউজ না করা হয় তাহলে সেটা পরের রাউন্ডে আবার নিলামে উঠবে। এরপর গেম শুরু হওয়ার পর মামে একটা সেরা প্রস্তাব রাখে। সে বলে সবাই যদি আগে থেকে ঠিক করে নেই যে কে কোন পিস নিব, তাহলে অযথা বেশি পয়েন্ট খরচ হবে না। এতে সবাই সহজেই 3টি করে লাইন পূরণ করতে পারবে। কিন্তু সবাই এই পরিকল্পনায় রাজি হয় না। বিশেষ করে মার্ক নিজে জেতার জন্য বেশি আগ্রহী ছিল, কারণ সে জানতো বিজয়ী হলে একটি ইচ্ছা পূরণের সুযোগ পাওয়া যাবে। ডনও তখন নিজের সুবিধার কথা চিন্তা করে একটা শর্ত দেয়। সে বলে মামে আর ক্যান যদি প্রথম রাউন্ডে বিড না করে তাহলে সে পরের রাউন্ডে মামের পরিকল্পনা অনুযায়ী চলবে। মামে আর ক্যান রাজি হয়ে যায় আর প্রথম রাউন্ড এভাবেই শেষ হয়। অন্যরা পিস জিতে নিজেদের বোর্ডে সাজাতে থাকে, তবে মামে আর ক্যান পারে না। অন্যদিকে সামুদ আর ওম ইচ্ছা করে কিছু পিস ব্যবহার না করে পরের রাউন্ডের জন্য রেখে দেয়। এরপর দ্বিতীয় রাউন্ড শুরু হয়। এই রাউন্ডে ডন আর মার্কের কথা ছিল মামের পরিকল্পনা অনুযায়ী চলা, তো তারা আপাতত বিষয়টা মেনে নিলেও বিডিং শুরু হতেই তাদের আসল চেহারা বেরিয়ে আসে। বেন আর মার্ক কৌশলে ক্যানকে প্রতিযোগিতা থেকে দূরে সরিয়ে দেয়, যার কারণে কয়েক রাউন্ড পার হলেও ক্যান একটা পিসও জিততে পারে না। এটা দেখে মামি ক্যানকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ডন আর মার্ক বারবার নিয়মের ফাঁক খুঁজে নিজেদের সুবিধা নিচ্ছিল। ধীরে ধীরে সবার মধ্যে উত্তেজনা আর তর্ক বাড়তে থাকে। এরপর ষষ্ঠ রাউন্ডে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। ডন আর বেন ক্যানকে আলাদা ডেকে হুমকি দেয়। তারা ক্যানকে বলে ক্যান যদি তাদের জন্য পিস জেতাতে সাহায্য না করে তাহলে তারা তার একটা সিক্রেট কাজ সবার সামনে ফাঁস করে দিবে। তখন দেখা যায় সেদিন আসলে স্টুডেন্ট প্রেসিডেন্ট নির্বাচনে মামে হেরে যাচ্ছিল। সেই সময় ক্যান সিক্রেটলি সিস্টেম হ্যাক করে ভোটের ফলাফল বদলে দেয়, যার ফলে মামে জিতে যায়। আর এই সব ঘটনা ডন দেখে ফেলেছিল। এছাড়াও সে এটা ভিডিও করেছিল, আর এরপর থেকে সে সেই ভিডিও নিয়ে ক্যানকে ব্ল্যাকমেল করে আসছিল। এখন আবার প্রেজেন্ট টাইমেও তারা সেই ভিডিও নিয়েই ক্যানকে ভয় দেখাচ্ছিল, যার কারণে ক্যান বাধ্য হয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ডনের জন্য গুরুত্বপূর্ণ একটি বড় পিস জিতিয়ে দেয়, যার ফলে ডন, মামে, সামুদ এবং ওম এই 4জনই 3টি করে লাইন সম্পূর্ণ করতে পারে। তবে ক্যান পারে না। এদিকে সামুদ খেয়াল করছিল ওম গেমটা খুব দক্ষতার সাথে খেলছিল, তাই সে অবাক হয়ে জানতে চায় যদি এই গেম এতটা ভয়ঙ্কর না হয় তাহলে ওম তার উপর এত রাগ করে কেন। কিন্তু ওম তখন শুধু বলে তুমি কিছুই জানো না। সে শুধু এতটুকু বলে আর কোনো কিছু ব্যাখ্যা করতে চায় না, শুধু একটা কথাই বলে এই গেমে কাউকে বিশ্বাস করা উচিত নয়। সামুদ তখন জিজ্ঞেস করে যে তাই তাহলে কি তোমাকেও? ওম তখন কিছুই বলে না। এরপর সপ্তম রাউন্ডে এসে সামুদ পুরো ব্যাপারটা বুঝে ফেলে। সে বুঝতে পারে ডন আসলে ক্যানকে ব্ল্যাকমেল করছে।
এজন্য সামুদ ডনকে আটকানোর জন্য ডনের প্রয়োজনীয় পিসটা সে নিজে জিতে নেয়। এতে ডন তো ভীষণ রেগে যায়। এখন আর মাত্র এক রাউন্ড বাকি, কিন্তু বেন, মার্ক আর ক্যানের এখনো 3টি লাইন পূর্ণ হয়নি। কিন্তু সামুদ, ডন, মামে আর ওমের তো হয়ে গিয়েছে। তাই মামে প্রস্তাব দেয় যেহেতু তাদের লাইন সম্পূর্ণ হয়েছে তাই তারা আর বিট করবে না, এতে বাকিদের সুযোগ বাড়বে। তো সবাই রাজি হলেও ডন রাজি হয় না। তখন সামুদ সবার সামনে ডনের ব্ল্যাকমেইলের বিষয়টা তুলে ধরে। মামিও তখন রাগ হয়ে যায় যে তোমরা এখনো ক্যানকে বুলি করছো, আর বলে গেম শেষ হলে সে এই বিষয়টা নিয়ে টিচারকে জানাবে। কিন্তু ডন পাল্টা এমন এক সত্যি প্রকাশ করে যা শুনে সবাই হতবাক হয়ে যায়। সে বলে মামে স্টুডেন্ট প্রেসিডেন্ট হতে পেরেছিল শুধুমাত্র ক্যানের হ্যাকিং এর কারণে, আর নয়তো মামের তো কোনো যোগ্যতাই নেই স্টুডেন্ট প্রেসিডেন্ট হওয়ার। এই কথা শোনার পর মামে চুপ হয়ে যায়, কারণ এতদিন সে জানতোই না যে ক্যান তার জন্য এমন কিছু করেছে। ক্যান সত্যিটা লুকিয়ে রেখেছিল। তো এইসব শোনার পর মামে কষ্ট পেয়ে সেখান থেকে সরে যায়, আর ক্যান তার পিছু নেয়। এত বড় একটা বিষয় তার কাছ থেকে লুকানো হয়েছে জেনে মামে মানসিকভাবে ভীষণ আহত হয়। এরপর শেষ রাউন্ড শুরু হলে একে একে মার্ক, বেন আর ডন গুরুত্বপূর্ণ পিসগুলো জিতে নেয়। শেষ পিসটাও পাওয়ার কথা ছিল ক্যানের, কিন্তু তখনও মামে ক্যানের উপরে রাগ করেছিল, আর তাই আবেগের বশে সে ক্যানকে হারিয়ে নিজেই সেই শেষ পিসটা নিয়ে নেয়। এরপর ফলাফল ঘোষণা হলে দেখা যায় সবচেয়ে বেশি লাইন পূরণ করেছে মামে, আর তাই মামি এই গেমের বিজয়ী হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্যানই একমাত্র ব্যক্তি যে 3টি লাইন সম্পূর্ণ করতে পারেনি। ফলে পুরো গেমে একমাত্র পরাজিত প্লেয়ার হয়ে যায় ক্যান। এবারে মামের অতীত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। পাস্টের সিনে দেখা যায় ছোটবেলা থেকেই সে এমন একজন মানুষ যে অন্যদের উপকার করতে ভালোবাসে। সবাই যখন তার উপর ভরসা করে বা তাকে দরকারি একজন মানুষ মনে করে তখন সে ভীষণ আনন্দ পায়, কারণ পরিবারের কাছ থেকে, বিশেষ করে বাবার কাছ থেকে সে কখনো সেই স্বীকৃতি বা স্নেহ পায়নি। মামির বাবা একজন প্রভাবশালী ও ধনী রাজনীতিবিদ। পরিবারের মধ্যে তার একটি ভাইও রয়েছে, কিন্তু বাবা সবসময় ভাইকেই বেশি গুরুত্ব দেন। ভাইয়ের সাফল্য নিয়ে গর্ব করলেও মামির কোনো অর্জনই যেন তার চোখে পড়ে না, আর এই অবহেলাই মামির মনে গভীর একটা কষ্ট তৈরি করেছে। তাই স্টুডেন্ট প্রেসিডেন্ট হওয়ার মাধ্যমে সে বাবাকে দেখাতে চেয়েছিল যে সেও যোগ্য, সেও প্রশংসার হকদার। কিন্তু ভোটের দিন পরিস্থিতি ডিফারেন্ট ছিল। যখন সে বুঝতে পারে যে নির্বাচনে হারার সম্ভাবনা রয়েছে তখন সে ভীষণ ভেঙে পড়ে। তার উপর বাবা বারবার মেসেজ করে ফলাফলের খবর জানতে চাইছিলেন, যা তাকে আরো মানসিক চাপে ফেলে দেয়। হতাশ হয়ে কাঁদতে থাকা অবস্থায় ক্যান তার কাছে আসে। তখন ক্যান নিজে থেকে কিছু করেনি, বরং মামি তার কাছ থেকে সাহায্য চেয়েছিল। অর্থাৎ ভোটে কারচুপির সিদ্ধান্তটা ক্যানের একার ছিল না, মামেরই অনুরোধেই সে সেটা করেছিল। এই কারণেই পরে যখন মামে এমন আচরণ করতে থাকে যেন সে কিছুই জানতো না, তখন ব্যাপারটা অনেকটা ভণ্ডামির মতো মনে হয়। তাই ওমো তখন মামেইকে বলে তার এভাবে ক্যানকে ইউজ করা মোটেও ভালো হয়নি, আর এর ফলটা ভয়াবহ হতে পারে যেটা সে বুঝতে পারছে না। সবাই তখন অবাক হয়ে জানতে চায় এতে ভয়ঙ্করের কি আছে। ওম তখন কথাটা ঘুরিয়ে বলে আসল কষ্টের বিষয় হলো সবাই নিজেদের স্বার্থে ক্যানকে ব্যবহার করেছে, কিন্তু কেউ তার কথা ভাবেনি। এরপর গেম শেষ হলে ফলাফল ঘোষণা করা হয়। সবচেয়ে বেশি লাইন পূরণ করায় মামি 2টি মেডেল পায়, আর বাকিরা 1টি করে মেডেল অর্জন করে। একমাত্র ক্যান 3টি লাইন পূরণ করতে ব্যর্থ হয়, তাই তার জন্য একটি বিশেষ শাস্তির কথা জানানো হয়। আর এটা শোনার পর তো সবাই হতবাক হয়ে যায়। শাস্তি? কেমন শাস্তি? এরই মধ্যে বের হওয়ার দরজা খুলে যায়। সবাই এই জায়গা থেকে বের হয়ে যায়, সাথে সাথে ক্যানও বের হয়। তবে সবার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, ক্যানকে কি ধরনের শাস্তি দেওয়া হবে। সে তো বের হয়ে গেল, কোনো শাস্তিই তো দেওয়া হলো না। যাওয়ার আগে ডন ডাইসটি নিজের কাছে রেখে দেয়, আর বলে ভবিষ্যতে কেউ যদি আবার এই গেম খেলতে চায় তাহলে যাতে তার সাথে যোগাযোগ করে। বাড়ি ফেরার পথে ক্যান বারবার সেই শাস্তির কথাই ভাবছিল। তখন মামে তার সঙ্গে দেখা করে, আর এখানে আমরা জানতে পারি অ্যাকচুয়ালি গেম চলাকালীন সময়ে তারা দুইজন একসাথে দেখা করেছিল। তখনও মামে জানতো না যে ডন আর বেন ভিডিও দেখিয়ে ক্যানকে ব্ল্যাকমেইল করছে। তো এরপর যখন সেটা সামুদের কাছ থেকে জানতে পারে তখন সে ওই অভিনয়টা ভণ্ডামির জন্য করেনি, বরং সেইখানে একটা চালাকি করেছে। সে ক্যানের কাছ থেকে সে পিসটা অ্যাকচুয়ালি নিয়েছে যাতে সে 4টা মেডেল জিততে পারে, কারণ সে জিতার পর একটা উইশ পাবে। আর সেই উইশে সে যদি চায় যে সেই ভিডিওটা ডিলিট হয়ে যাক তাহলেই তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি মামে সেই সময় এই বুদ্ধিটাই খাটিয়েছিল। সে ক্যানকে এই বিষয়টা বলে আর তাকে সরিও বলে। মামেই তখন বলে যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, পরের গেমেও আমি তোমাকে জিতিয়ে দিব। এরপর দুজনে নিজ নিজ বাড়িতে ফিরে যায়। কিন্তু পরদিন স্কুলে এসে মামে অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করে। সে দেখে স্কুলের প্রায় সবাই তাকে নিয়ে ফিসফিস করছে। পরবর্তীতে জানা যায় ডন সেই ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। ফলে পুরো স্কুল জেনে যায় যে ভোটে কারচুপির পেছনে ক্যান জড়িত ছিল, এবং সেই
এই কারণেই মামে স্টুডেন্ট প্রেসিডেন্ট হতে পেরেছে। ঘটনাটা জানার পর মামে দ্রুত ক্যানকে খুঁজতে বের হয়। কিছুক্ষণ পর সে সায়েন্স ল্যাবের সামনে ক্যানকে খুঁজে পায়। সেখানে গিয়ে দেখা যায় ক্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্টটি আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। এই প্রজেক্টের উপরই তার ভবিষ্যৎ নির্ভর করছিল। এর মাধ্যমে সে স্কলারশিপ পাওয়ার পাশাপাশি কোরিয়ায় পড়তে যাওয়ার সুযোগও পেতে পারত। দীর্ঘদিনের পরিশ্রম মুহূর্তেই শেষ হয়ে যেতে দেখে ক্যান ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে। ক্যান তখন ভাবছিল যে ভিডিওটা প্রকাশ হওয়ার পর সে যে কারচুপিটা করেছে সেটার প্রতিশোধ নেওয়ার জন্যই কেউ হয়তো তার এই প্রজেক্টের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। তার প্রথম সন্দেহ হয় মাই নামের একটা ছেলের উপরে, কারণ সেদিন স্টুডেন্ট প্রেসিডেন্ট নির্বাচনে মাই হেরে গিয়েছিল। আর তাই সত্য জানার জন্য মামে সরাসরি মাইয়ের কাছে যায়, কিন্তু মাই জানিয়ে দেয় সে কোনোভাবেই প্রজেক্ট নষ্ট করেনি, বরং উল্টো সে মামেইকে জিজ্ঞেস করে ক্যান কি নিজের ইচ্ছায় তাকে সাহায্য করেছিল নাকি মামিই তাকে অনুরোধ করেছিল। এই প্রশ্নটা শোনার পর মামি একটু অস্বস্তিতে পড়ে যায়। মাই তখন আবার রেগে গিয়ে বলে যদি সত্যি এমন হয় তাহলে সে ক্যানের সঙ্গে নিজেই হিসাব নিবে। ঠিক তখনই প্রিন্সিপাল সেখানে এসে পরিস্থিতি থামিয়ে দেয় আর মামি ও ক্যানকে অফিসে নিয়ে যান। প্রিন্সিপাল তদন্ত করে জানতে পারেন যে সময় আগুন লেগেছিল তখন এই গ্রুপের সদস্যদের ছাড়া স্কুলে আর কেউ ছিলই না, অর্থাৎ সন্দেহের তালিকায় তারাই ছিল। তিনি সবাইকে ডেকে জানতে চান এত রাতে তারা স্কুলে কি করছিল। তখন তারা রহস্যময় সেই ডাইসটি দেখিয়ে জানায় যে তারা একটি গেম খেলছিল। প্রিন্সিপাল বিষয়টাকে গুরুত্ব দেয় না আর ডাইসটা নিজের লকারে রেখে দেয়। অফিস থেকে বের হওয়ার পর ক্যানের অবস্থা আরো খারাপ হয়ে যায়। প্রজেক্ট ধ্বংস হয়, তার স্কলারশিপও বাতিল হয়ে গেছে। ক্ষোভে সে ডনের দিকে আঙুল তুলে বলে ভিডিও প্রকাশ করার পর এবার নিশ্চয়ই প্রজেক্টটাও সেই নষ্ট করেছে। কিন্তু ডন বলে সে ভিডিওটা পোস্ট করেছে ঠিকই, তবে প্রজেক্টে সে আগুন দেয়নি। এই সময় ফাই একটি অদ্ভুত কথা তোলে। তার মতে প্রিন্সিপালের তদন্তে জানা গেছে কেউ রুমে ঢোকেনি আর পুরো স্কুলেও শুধু তারাই ছিল। আবার কোনো শর্ট সার্কিটও ঘটেনি। তাই তার সন্দেহ এটাই হয়তো ক্যানের গেমে হেরে যাওয়ার শাস্তি। কিন্তু ডন তখন আবার সব দোষ মামের ঘাড়েই দিয়ে দেয়। তার মনে হয় মামে যদি শেষ মুহূর্তে ক্যানের জন্য রাখা পেজটি না নিত তাহলে ক্যান হারতো না আর এসব ঘটনাও ঘটতো না। তবে মার্ক আর সামুদ বলে যে মামে আসলে জানতোই না হারলে এমন কোনো শাস্তি থাকবে, তাই তাকে দোষ দিয়ে লাভ নেই। তখন ডন আরো বড় একটি গোপন তথ্য প্রকাশ করে। সে জানায় আগের রাতে সে ক্যান আর মামের গোপন কথা শুনে ফেলেছে। সেখান থেকেই সে জানতে পারে ভোটে কারচুপির পরিকল্পনায় মামেরও ভূমিকা ছিল। ক্যানের একার সিদ্ধান্ত এটা ছিল না, মামের অনুরোধেই সে কাজটা করেছিল। সে এটাও বলে যে মামেই গেম জিততে চাইছিল শুধুমাত্র সেই ভিডিওটা মুছে ফেলার ইচ্ছা পূরণ করার জন্য, আর এজন্যই সে ইচ্ছে করে সেই ভিডিওটা সকাল সকালে পোস্ট করে দেয়। ডন ক্যানকে খোঁচা মেরে বলে এতদিন ধরে কেন সে সব দোষ নিজের কাঁধে নিচ্ছে, এবার সত্যিটা সবাইকে তার বলে দেওয়া উচিত। এসব কথা ক্যানকে আরো ভেঙে দেয়। সে আর কিছু না বলে সেখান থেকে চলে যেতে শুরু করে। মামি তার পেছনে গেলে ক্যান নিজের জমে থাকা সব কষ্ট উগরে দেয়। সে বলে মামির কারণেই সে বারবার বিপদে পড়ছে, এমনকি যেসব বুলিরা তাকে কষ্ট দিয়েছে তাদের চেয়েও বেশি আঘাত সে মামের কাছ থেকে পেয়েছে। তাই সে আর কোনো সম্পর্ক রাখতে চায় না মামের সাথে। এই বলে ক্যান সেখান থেকে চলে যায়। তার কথা শুনে মামেও গভীরভাবে আঘাত পায়। এরপর মামে যখন বাসায় ফিরে তখনই তার বাবা সেই ভাইরাল ভিডিওর বিষয়টা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। মামে সত্যিটা লুকায় না, সে স্বীকার করে যে ভোটে জিতার জন্য সে ক্যানের সাহায্য চেয়েছিল। কিন্তু তার বাবা উল্টো একটা প্রশ্ন করেন, আচ্ছা এমন কোনো প্রমাণ আছে কি যার মাধ্যমে জানা যায় এই পরিকল্পনাটা মামেরই ছিল? স্বাভাবিকভাবেই মামে জানায় না। তখন তার বাবা নির্দ্বিধায় বলে তাহলে সব দোষ ক্যানের ঘাড়েই চাপিয়ে দাও, কারণ তিনি চান না মামের জন্য তার নাম খারাপ হোক। মেয়ের অনুভূতির চেয়ে তার কাছে নিজের সম্মানটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। বাবার এমন স্বার্থপর কথা শুনে মামেরও অনেক খারাপ লাগে। পরদিন স্কুলে গিয়ে মামে বুঝতে পারে পরিস্থিতি পুরো বদলে গিয়েছে। যেসব স্টুডেন্ট একসময় তাকে সম্মান করত তারাই এখন তাকে সন্দেহ আর ঘৃণার চোখে দেখছে। এইসব সহ্য করতে না পেরে সে স্টুডেন্ট প্রেসিডেন্ট পদ থেকে রিজাইন নিয়ে নেয়। এটা সামুদ দেখে। অন্যদিকে মামের বাবা যখন জানতে পারে যে সে পদত্যাগ করেছে তখন তিনি প্রচন্ড রেগে যান। তিনি মামিকে দোষারোপ করতে থাকেন এবং বলেন তার জন্যই আজ তার বাবার সম্মান নষ্ট হচ্ছে। এসব কথা মামিকে ভেতর থেকে ভেঙে ফেলছিল। কিছুক্ষণ পর সামুদ তার সঙ্গে কথা বলতে আসে। মামি জানায় শুরুতে সে বাবার ভালোবাসা পাওয়ার জন্যই প্রেসিডেন্ট হতে চেয়েছিল, কিন্তু এখন সে বুঝতে পারছে সেই লক্ষ্য পূরণ করতে গিয়ে সে নিজের সবচেয়ে কাছের বন্ধুকেই হারিয়ে ফেলেছে। ক্যানের জীবনে বিপর্যয় নেমে এসেছে তার জন্য, নিজেকেই দায়ী মনে হচ্ছে তার। তখন সামুদও নিজের জীবনের একটা কষ্টের ঘটনা শেয়ার করে। সে বলে যে ভিডিওর কারণে তাকে সবাই দোষী ভাবে তার পেছনের সত্যিটা সম্পূর্ণ আলাদা। এরপর আমরা সামুদের সেই পাস্টের ঘটনাটা দেখতে পারি। সামুদ আর অ্যাটম আসলে একই ডিবেট টিমে ছিল। সামুদ পড়াশোনা, খেলাধুলা সব দিকে এগিয়ে ছিল, যার কারণে অ্যাটম প্রচুর জেলাস ছিল, সবসময় তাকে হারানোর চেষ্টা করত। একদিন
একদিন সামুদ বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, তারা তো একই দলে, তাহলে এত প্রতিযোগিতা কেন? উত্তরে অ্যাটম বলে, দলের কেউই নাকি সামুদকে পছন্দ করে না, আর এখানে তার কোনো জায়গা নেই। এইসব অপমান শুনে সামুদ রাগে তাকে ধাক্কা দেয়। অ্যাটমও তখন রেগে একটি চেয়ার তুলে আক্রমণ করে, কিন্তু ভারসাম্য হারিয়ে নিজেই পিছলে পড়ে যায় এবং স্টিলের একটি বাক্সের মাধ্যমে মাথায় আঘাত পায়। দুর্ঘটনাটা সবাই ভুলভাবে দেখে এবং দোষটা পুরোপুরি সামুদের উপর চাপিয়ে দেয়। নিজের গল্প শেষ করে সামুদ বলে সে নিজেকে নির্দোষ দাবি করছে না, সে জানে তারও ভুল রয়েছে, তবে সে সেদিন অ্যাটমকে এভাবে আঘাত করেনি। এরপর সে মামিকে বলে অন্যদের ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে বদলানোর দরকার নেই, সে যেমন তেমন থাকলেই যথেষ্ট। সামুদের এসব কথায় মামের মনটা একটু হালকা হয়। এরপর দুজন সিদ্ধান্ত নেয় ক্যানকে সাহায্য করার উপায় খুঁজবে। যদি সত্যিই গেমে হেরে যাওয়ার কারণে ক্যানের প্রজেক্ট ধ্বংস হয়ে থাকে, তাহলে এই রহস্যময় গেম সম্পর্কে তারা আরও তথ্য বের করবে। এই উদ্দেশ্যে তারা সেই জায়গায় যায় যেখানে তারা এই ডাইসটা প্রথমবার পেয়েছিল। সেখানে একটি পুরনো বাক্সের ভেতর তারা একটি ডায়েরি খুঁজে পায়। ডায়েরির মলাটে লেখা ছিল বোর্ড গেম ক্লাব, আর লেখিকার নাম ছিল পান। ডায়েরি পড়ে তারা বুঝতে পারে বহু বছর আগে এই স্কুলে সত্যি একটি বোর্ড গেম ক্লাব ছিল। মামি অবাক হয়ে বলে সে কখনো এমন কোনো ক্লাবের নামও শুনেনি। পরে হিসাব করে দেখা যায় ক্লাবটি প্রায় 30 বছর আগের, অর্থাৎ 1995 সালের। সামুদের ধারণা হয় পান নিশ্চয়ই সেই ক্লাবের সদস্য ছিল। তাই যদি পান সম্পর্কে আরো কিছু জানা যায় তাহলে ডাইসের রহস্য হয়তো উন্মোচিত হবে। এই সূত্র ধরে তারা লাইব্রেরিতে গিয়ে পুরনো ইয়ারবুক খুঁজতে শুরু করে, কিন্তু 1995 সালের ইয়ারবুকটি কোথাও পাওয়া যাচ্ছিল না। তখন সামুদের হঠাৎ মনে পড়ে কিছুদিন আগে সে ওমকে লাইব্রেরির একটি নির্দিষ্ট জায়গায় ঘোরাঘুরি করতে দেখেছিল। সন্দেহবশত সে সেখানে খুঁজে দেখে এবং সত্যি হারিয়ে যাওয়া ইয়ারবুকটি সেখানে ছিল। তবে সমস্যা হলো বইটির একটি পেজ ছেঁড়া ছিল, আর সেই পেজটাতেই সম্ভবত পানের তথ্য ছিল। এতে সামুদের সন্দেহ আরও বাড়ে যে নিশ্চয়ই ওম হয়তো কিছু লুকাচ্ছে। অন্যদিকে আবার দেখা যায় সত্যি ওমের কাছে সেই ছেঁড়া পেজটা ছিল। এরপর একটি ফ্ল্যাশব্যাকে আসল ঘটনা প্রকাশ পায়। দেখা যায় বহু বছর আগে ওম আর পান ছিল খুবই ঘনিষ্ঠ দুই বন্ধু এবং তারা একই ক্লাসে পড়তো। তারা দুজনেই বোর্ড গেম ক্লাবের সদস্য ছিল। একসময় ক্লাবের সদস্যরা সেই অভিশপ্ত গেমের ভেতর আটকা পড়ে যায়। সেখানে সবাই আতঙ্কে আলোচনা করছিল গেমটি কি তাদের মেরে ফেলার জন্যই তৈরি করা হয়েছে, কারণ একটা অদ্ভুত শত্রু তাদের তাড়া করছিল আর একের পর এক আক্রমণ করেই যাচ্ছিল। এইসব দৌড়াদৌড়িতে পান গুরুতরভাবে তার পায়ে আঘাত পায়, তার পক্ষে ঠিকমতো হাঁটাও কঠিন হয়ে পড়ে। ঠিক তখনই তারা বের হওয়ার দরজাটা দেখতে পায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ভয়ঙ্কর সত্তাটাও দরজার আশেপাশেই ঘুরছিল। তারা কিছুক্ষণ ওয়েট করে, কিন্তু তবুও সেই সত্তা সেখান থেকে সরছিল না। পরিস্থিতি দেখে ওম জানায় তার মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু সেই বুদ্ধি অনুযায়ী সবাই একসঙ্গে বাঁচতে পারবে না। বুদ্ধিটা হলো কেউ একজন সেই শত্রুটাকে ডিস্ট্র্যাক্ট করবে আর বাকিরা দৌড়ে পালাবে। পরে এসে আবার তারা সেই বন্ধুটাকে উদ্ধার করবে। তখন একজন বলে পানের পা আহত, সে দৌড়াতে পারবে না, তাই তাকে এখানে রেখে আমাদের চলে যাওয়া উচিত। তখন দেখা যায় এই পুরো স্মৃতিটাই ওমের স্বপ্নে ফিরে আসে। আসলে এই ঘটনাটা তার সাথে ঘটেছিল। এই দুঃস্বপ্নের মাঝেই তার ঘুম ভেঙে যায়। দেখা যায় সে পানের ছবিটা নেয় আর অনেক বেশি রাগ করতে থাকে। ওইদিকে আবার মামে আর সামুদ ডায়েরির সূত্র ধরে সবাইকে একত্র করে। ডায়েরিতে পরিষ্কার ইঙ্গিত ছিল যে আগে কেউ 4টি মেডেল জেতার চেষ্টা করেছিল, তাই মামির ধারণা হয় গেমের পুরস্কার সত্যিই কোনো ইচ্ছা পূরণ করতে পারে। সে চায় আবার গেমে অংশ নিয়ে জিতে ক্যানের নষ্ট হয়ে যাওয়া প্রজেক্ট ফিরিয়ে আনার সুযোগ পেতে। কিন্তু বাকিরা ওই এক্সপিরিয়েন্সের পর আর নিজেদের জীবন ঝুঁকিতে ফেলতে রাজি ছিল না। তবে সামুদের জন্য ব্যাপারটা আলাদা ছিল। সে এখনো চায় প্রমাণ করতে যে অটমের দুর্ঘটনার জন্য সে দায়ী নয়। সে প্রায়ই হাসপাতালে অটমকে দেখতে যায়, কিন্তু অটমের মা যেহেতু সামুদকে দোষী মনে করেন, তাই তিনি তাকে তার ছেলের সামনে আসতে দেন না। তবে সামুদ জানতো অ্যাটম সুস্থ হয়ে গেলে আর সত্যিটা বললে সবাই তার বিষয়টা বুঝতে পারবে। এদিকে আবার মার্কের জীবনেও সমস্যা কম ছিল না। বাড়ি ফিরে এসে সে দেখে তার মা আবার নতুন একটি কাজ শুরু করেছেন। আসলে তার বাবা মারা গিয়েছে, তাই তার বাবার অনুপস্থিতিতে সংসার চালানোর জন্য তাকে দিনরাত পরিশ্রম করতে হচ্ছে। মায়ের এই কষ্ট দেখে মার্কের খুব খারাপ লাগে। অন্যদিকে এবার ডন আর বেন নতুন বিপদে পড়ে। তারা আসলে জুয়া খেলতো, তো জুয়ায় অনেক টাকা হারানোর কারণে কিছু লোক তাদেরকে হুমকি দেয় নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে তারা বাড়িতে এসে ঝামেলা করবে। বেন তখন বলে যে তাদের সেই গেমটা আবার খেলতে হবে, তাহলে তারা এই পাওনাদারদের হাত থেকে মুক্তি পাবে। পরদিন সামুদ আর মামি প্রিন্সিপালের অফিসে গিয়ে ডাইসটা খুঁজে, কিন্তু সেটি সেখানে ছিল না।
প্রিন্সিপাল জানায় মার্ক নামের একজন ছাত্র ডাইসটি নিয়ে গিয়েছে। এই কথা শোনার পর এরা দুজন দ্রুত মার্কের কাছে যায় আর জানতে পারে ওম তাকে ডাইসটি আনতে বলেছে। আসলে আগের দিন ওম মার্কের সঙ্গে দেখা করে আবার গেম খেলার প্রস্তাব দিয়েছিল। মার্কও নিজের পরিবারের আর্থিক অবস্থা বদলানোর আশায় রাজি হয়ে যায়। সামুদ অবাক হয়, কারণ ওম তো সবসময় এই গেমের বিরুদ্ধে ছিল। তখন মার্ক বলে ওম বলেছে কম খেলোয়াড় থাকলে জেতার সম্ভাবনা বেশি, তাই ওম তাকে বলেছে সে যাতে তার সাথে রবিবার সন্ধ্যায় স্কুলের স্টোর রুমে দেখা করে। তো মার্ককে ওম একা স্টোর রুমে ডেকেছে এটা শোনার পর মার্কের গার্লফ্রেন্ড ফাই অনেক জেলাস ফিল করে আর তাকে নিষেধ করে সেখানে যাওয়ার জন্য। কিন্তু মার্ক তার সিদ্ধান্ত বদলায় না। সে সন্ধ্যায় ওমের সাথে খেলতে চলে যায়। দেখা যায় একে একে সবাই চলে এসেছিল। ডন এসেছে নিজের জুয়ার সমস্যার সমাধান করতে, মার্ক এসেছে মায়ের জন্য ভালো ভবিষ্যৎ চাওয়ার আশায়, আর ক্যান এসেছে কারণ সে বুঝে গিয়েছিল মা মেয়ে আবার গেমে ঢুকতে যাচ্ছে। মার্কের গার্লফ্রেন্ড ফাই এসেছে কারণ মার্ক এসেছিল। সবাইকে একসঙ্গে দেখে ওম বেশ অবাক হয়, কারণ সে তো শুধু মার্ককে বলেছিল আসার জন্য, কিন্তু এখন তো দেখা যাচ্ছে প্রত্যেকেই নিজ নিজ ইচ্ছা পূরণের আশায় হাজির। ওম তখন শেষবারের মতো সতর্ক করে দেয় যে এই গেম মোটেও সহজ নয়। সে নিজে আগে এর ভয়াবহতা দেখেছে, কিন্তু কেউ তার কথা শোনে না। অবশেষে ওম ডাইস ঘুরিয়ে দেয় আর মুহূর্তের মধ্যেই সবাই আবার সেই রহস্যময় গেমের জগতে পৌঁছে যায়। সেখানে ডন নিশ্চিত হতে চায় 4টি মেডেল জিতে নির্দিষ্ট জায়গায় রাখতে পারলে কি সত্যি ইচ্ছা পূরণ হবে। ওম হ্যাঁ বললে বেন মজা করে বলে সে $100 মিলিয়ন চাইবে, কিন্তু ফাই সবাইকে মনে করিয়ে দেয় ইচ্ছা পূরণের আগে হয়তো তারা বেঁচেই থাকবে না। এরপর নতুন গেম শুরু হয়, নাম পিলগ্রিমেজ। গেম শুরু হলে তারা একটা বিশাল হোটেলের মধ্যে চলে আসে আর তাদের সামনে বিভিন্ন রঙের ডাইস রাখা ছিল। সেগুলো ব্যবহার করে তারা প্রত্যেকে আলাদা আলাদা রুমের কি কার্ড পায়। গেমের লক্ষ্য একটাই, বিভিন্ন ধাপ পেরিয়ে সবার আগে 100 নাম্বার রুম পর্যন্ত পৌঁছানো। তো প্রথমে কেউ একা, কেউ আবার জোড়ায় জোড়ায় বিভিন্ন রুমে পড়ে। প্রতিটি রুমে ছিল কাচের একটি বাক্স যার ভিতরে রঙিন বল রাখা ছিল। এছাড়া ম্যাপের মাধ্যমে সবাই দেখতে পাচ্ছিল অন্য খেলোয়াড়রা কোথায় আছে। রুমের ভেতরের দরজা খুললেই ছোট ছোট মিনি গেম শুরু হচ্ছিল। যেই রুমে 2 জন কিংবা তার বেশি মানুষ থাকবে তারা সেই মিনি গেমগুলো খেলবে। সামুদ ও মামে একই রুমে থাকায় তাদের মধ্যে একটা গেম হয়। গেমটা ছিল একটি দাড়িপাল্লার 2 পাশ সমান করতে হবে। সামুদ সহজেই কাজটা সম্পূর্ণ করে। সামুদ জিতে যায় আর 2টা কয়েন পায়। মামে হেরে যাওয়ায় একটা কয়েন পায়। সেই কয়েন ব্যবহার করে কাচের বাক্স থেকে একটি বল বের করে। সেই বলটার ভেতরে আবার আরেকটি ডাইস পাওয়া যায়। এর মানে কয়েনগুলো পরবর্তী ধাপের জন্য গুরুত্বপূর্ণ। অন্যরাও নিজেদের গেম শেষ করে নতুন ডাইস সংগ্রহ করে। তবে বেনের ডাইসটা ছিল একেবারে আলাদা। সেখানে সংখ্যার বদলে মইয়ের চিহ্ন ছিল। ডাইসটি ব্যবহার করতেই সে একটি বিশেষ ল্যাডার কার্ড পেয়ে যায়। এরপর সবাই নতুন কি কার্ড নিয়ে দ্বিতীয় তলায় উঠে, কিন্তু বেন সেই ল্যাডার কার্ড ব্যবহার করে শর্টকাট পেয়ে যায়। ফলে অন্যদের তুলনায় দ্রুত এগিয়ে যেতে সক্ষম হয়। তখনই সবাই বুঝতে শুরু করে যে এই গেমটা আসলে অনেকটা সাপ লুডুর মতো, যেটা আমরা সবাই ছোটবেলায় খেলেছি। এরপর একটি ভেন্ডিং মেশিনের সামনে তারা জানতে পারে 2টি ডাইসের বিনিময়ে ল্যাডার কার্ড অথবা স্নেক কার্ড পাওয়া যায়। এটা দেখার পর ক্যানের মনে হয় সাপ লুডো গেমের মধ্যে মই যেমন কাউকে উপরে তুলতে পারে, স্নেক কার্ড তো তেমন কাউকে নিচে নামিয়ে দিতে পারে। আর আসলে এটাই ছিল। ডনের কাছে বিষয়টা অনেকটা প্রতিযোগিতার অস্ত্র হিসেবে মনে হয়। এবার সবাই বুঝতে পারে যে ভেন্ডিং মেশিন ব্যবহার করার জন্য আরো বেশি ডাইস দরকার, কিন্তু কারোর কাছে 2টির বেশি ডাইস ছিল না। তাই আপাতত কেউই মেশিন থেকে নতুন কোনো কার্ড নিতে পারছিল না। এরপর সবাই নিজেদের কি কার্ড ব্যবহার করে পরের ধাপে যাওয়ার চেষ্টা করে। তখন দেখা যায় মামি আর বেন সরাসরি 3য় তলার রুম পেয়ে যায়, কিন্তু বাকি সবাই আবারও 2য় তলায় আটকে যায়। অন্যদিকে মার্ক আর ডন একই রুমে পড়ে। সেই রুমের মিনি গেমটা ছিল বাস্কেটবলের মতো। নির্দিষ্ট সময়ের মধ্যে যার ঝুড়িতে সবচেয়ে বেশি বল যাবে সেই জিতবে। মার্ক যেহেতু আগে থেকে বাস্কেটবল খেলোয়াড় ছিল তাই শুরু থেকেই সে অনেক এগিয়ে ছিল। ডন বুঝতে পারে সৎভাবে খেললে তার জেতার সুযোগ নেই, তাই সুযোগ বুঝে সে মার্ককে ধাক্কা দেয়। শেষ পর্যন্ত ডন চিটিং করেই জিতে যায়। গেম শেষ হওয়ার পর মার্ক তো প্রচন্ড রেগে যায় আর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। যাই হোক, কোনোভাবে পরিস্থিতিটা সামলে যায় আর এরপর তারা নতুন কি কার্ড সংগ্রহ করে 3য় তলার দিকে রওনা দেয়। কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। 2য় তলায় থাকা অবস্থায় হঠাৎ পুরো বিল্ডিং কাঁপতে থাকে। প্রথমে মনে হয় ছোটখাটো ভূমিকম্প, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। সবাই বুঝে যায় এই ফ্লোরটা এখনই ধ্বংস হয়ে যাবে। জীবন বাঁচাতে তারা দ্রুত সিঁড়ি
বেয়ে উপরে ওঠে। এরপর তৃতীয় তলায় পৌঁছানোর পর সামুদ ম্যাপে তাকালে দেখে সেখানে দ্বিতীয় আর প্রথম ফ্লোরটা লাল হয়ে গিয়েছে। এটা দেখে সামুদ একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে। সে বাকিদের বলে, যদি একটা ফ্লোর ধ্বংস হয়ে গেলে আর ব্যবহার করা না যায় তাহলে আমাদের উপরে ওঠার সুযোগ খুবই সীমিত। কয়েকটা ফ্লোর পার হওয়ার পর নিচে পড়ে গেলে হয়তো আর ফিরে আসার কোনো উপায় নেই। এর মানে সবাই বুঝতে পারে এই গেমটা শুধু ধাঁধা আর মিনি গেমের সংগ্রহ নয়, এখানে ভুল করলে সরাসরি মৃত্যু ফাঁদে পড়ার সম্ভাবনাও আছে। এরপর সবাই কি কার্ড ইউজ করার পর নিজের নিজের রুমের দিকে চলে যায়। আর এবার কাকতালীয়ভাবে ওম আর সামুদ একই রুমে পড়ে। রুমে ঢোকার আগে বেন তাদের দিকে তাকিয়ে হাস্যকর ভাবে বেস্ট অফ লাক বলে। তার আচরণ দেখে সামুদ আর ওম দুজনের একটু অবাক লাগে। ওরা রুমে ঢুকে কি কার্ড ব্যবহার করতে অবিশ্বাস্য ঘটনা ঘটে। তারা ভেবেছিল সামনে এগিয়ে যাবে, কিন্তু তার বদলে হঠাৎ করে তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলায় নেমে যায়। দুজনেই হতবাক হয়ে যায়। কয়েক মুহূর্তের জন্য তারা বুঝতে পারে না কি হয়েছে। তারপর সামুদ বুঝতে পারে যে বেন সম্ভবত এই রুমে ছিল আর সে স্নেক কার্ড ব্যবহার করেছিল, আর এই কারণেই তারা নিচে পড়ে গিয়েছে। এর মানে বেন ইচ্ছে করে অন্যদের জন্য ফাঁদ পেতে রেখে গিয়েছে। এখন সমস্যাটা হলো তারা এখন দ্বিতীয় তলায়, যেটা আগেই ধ্বংস হয়ে গেছে। দরজা খুলে বাইরে তাকাতেই তারা ভয় পেয়ে যায়। এর মানে এই জায়গা থেকে বের হওয়ার পথ নেই। এইসব দেখে ওমের তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আগের বার গেম খেলার সময় ভয়াবহ ঘটনাগুলো তার মাথায় ঘুরতে থাকে। সামুদ তখন তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে এখন ভয় পেলে চলবে না। এই রুমে একটা মিনি গেম ছিল, তারা মিনি গেমটা খেলে। গেমটা হলো তাদের সামনে অনেকগুলো চেয়ারের স্তূপ ছিল। একটা একটা করে চেয়ার সরাতে হবে, কিন্তু ভুলভাবে সরালে পুরো স্তূপ ভেঙে পড়বে। যে স্তূপ ভেঙে ফেলবে সে হেরে যাবে। তো সামুদ গেমটা ইজিলি জিতে যায়। এরপর তারা কয়েন নেয়। তাদের আশা ছিল মই ডাইসটা পাওয়ার, কারণ এটাই একমাত্র উপায় ছিল তাদের উপরে যাওয়ার। কিন্তু প্রথম চেষ্টায় তারা ডাইসটা পায় না। ফলে ওম আরো ভয় পেয়ে যায়। সে প্রায় কান্না শুরু করে দেয়, কিন্তু সামুদ তখনও হাল ছাড়ে না। সে ওমকে সাহস দেয়। সে বলে এখনো তো একটা কয়েন বাকি আছে। সৌভাগ্যবশত শেষ কয়েনটা তাদের বাঁচিয়ে দেয়। শেষ কয়েনের মধ্যেই তারা মই ডাইসটা পেয়ে যায়। আর তারপর তারা আবারও তৃতীয় তলায় পৌঁছায়। উপরে এসে দেখে বাকিরা তাদের জন্য অপেক্ষা করছে। সামুদ সঙ্গে সঙ্গে বেনকে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে? বেন একটু অনুতপ্ত না হয়ে উত্তর দেয়, আমি তো শুধু আমার কার্ড ব্যবহার করেছি, তোমাদের ওই রুমে পাঠাইনি আমি। যাই হোক, সামুদ সবাইকে সতর্ক করে। সে বলে এই গেমটা এখন অনেক বেশি ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। কেউ যদি ধ্বংস হয়ে যাওয়া কোনো ফ্লোরে পড়ে যাও তাহলে হয়তো আর ফিরে আসতে পারবে না। তো এ সময় আবার সামুদ আরেকটা বিষয় খেয়াল করে। দেখা যায় প্রত্যেকটা ফ্লোরে ভেন্ডিং মেশিন সেম না। কিছুক্ষণ ঘাটাঘাটির পর দেখতে পারে জোড়া সংখ্যার ফ্লোরগুলোতে কার্ড ব্যবহার করে মেশিন চালানো যায়, আর বিজোড় সংখ্যার ফ্লোরে কার্ড পাওয়ার জন্য ডাইস খরচ করতে হয়। মার্ক তখন নিজের ডাইসের দিকে তাকিয়ে বলে, আমাদের ডাইসগুলোর সব পাশেই তো একই সংখ্যা লেখা, তাহলে এগুলো আসলে কিভাবে কাজ করে? এই প্রশ্নের উত্তর তখনও কারো জানা ছিল না, কিন্তু সবাই বুঝতে পারছিল যে ডাইসগুলোর ভিতর নিশ্চয়ই আরো কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। ক্যান তখন সবাইকে বলে ডাইসগুলোর আসল কাজ কি সেটা বাইরে দাঁড়িয়ে বোঝা যাবে না। প্রতিটি রুমে ঢুকলে এই রহস্য ধীরে ধীরে পরিষ্কার হবে। এদিকে ভেন্ডিং মেশিনে শুধু মই আর স্ক্যান কার্ডই ছিল না, আরো দুটি বিশেষ কার্ড ছিল, পুল এবং পুশ। এগুলোর ব্যবহার কি সেটা তখনও পুরোপুরি কেউ জানতো না। বেন সুযোগ বুঝে নিজের ডাইস ব্যবহার করে আরো দুটি ডাইস সংগ্রহ করে। ওইদিকে আবার ওম মার্ককে সাজেস্ট করে যে বেশি বেশি করে ডাইস সংগ্রহ করতে। সে বলে, আমিও একটা মই কার্ড নিয়ে তোমার রুমে উঠে আসবো। আমি চাই তুমি জিতো, তাই তোমাকে সাহায্য করব। ওমের এমন আচরণ দেখি সবারই একটু অদ্ভুত লাগে। তার মানে কি ওম মার্ককে পছন্দ করে নাকি? তো এই বিষয়টা স্বাভাবিকভাবে মার্কের গার্লফ্রেন্ড ফাই অনেক জেলাস। এদিকে মামি আর সামুদ নিজেদের আলাদা একটা পরিকল্পনা করে। তাদের হিসাব ছিল মিনি গেম জিতে কয়েন সংগ্রহ করবে, তারপর সেই কয়েন দিয়ে মই কিনবে। এভাবে তারা দ্রুত উপরের ফ্লোরগুলোতে পৌঁছাতে পারবে। এরপর তারা আবারও নতুন ফ্লোরে যায়, আর এইবার ভাগ্যের কারণে ওম, মার্ক আর ফাই একই রুমে পড়ে। কিন্তু রুমে ঢুকতেই ফাই তার জেলাসির কারণে সঙ্গে সঙ্গে পুশ কার্ড ব্যবহার করে ওমকে পাশের রুমে পাঠিয়ে দেয়। আর সেই রুমেই তখন সামুদ আর মামে ছিল। যাই হোক, পরে তারা মই কার্ড ব্যবহার করে 6 নম্বর ফ্লোরে পৌঁছে যায়। তাদের মধ্যে একটা মিনি গেম খেলা হয়। গেম শেষে সামুদ প্রথম হয় আর ওম দ্বিতীয়, ফলে এই দুইজনই কয়েন পায়। ওদিকে ডন অনেকক্ষণ ধরে সামুদ আর মামের কৌশল বুঝে গিয়েছিল। তারা মই কার্ড ব্যবহার করে দ্রুত উপরে উঠতে চায়। তাই সে বেন, মার্ক, ফাই আর ক্যানকে নিয়ে নিজের একটা দল তৈরি করে, কিন্তু ক্যান তাদের দলে আসতে চায় না। ডনটা তখন ভাবে সবাই আলাদা আলাদা রুমে গিয়ে মিনি গেম খেলবে এবং যত বেশি সম্ভব স্নেক, মই আর পুশ কার্ড সংগ্রহ করবে। তারপর সেই কার্ডগুলো ব্যবহার করে সামুদ আর মামিকে পিছিয়ে দিবে। পরিকল্পনা অনুযায়ী তারা একের পর এক রুমে গিয়ে কার্ড কিনতে থাকে। তারা বিভিন্ন রুমে স্নেক কার্ড দিয়ে দেয়,
তো এইসব বিষয়ে সামুদ আর মামে কিছুই জানতো না। তারা যখন নিজেদের রুমে ঢুকে কার্ড ব্যবহার করে সামনে এগোতে যায়, তখন ডনের পাতানো ফাঁদে আটকে পড়ে। স্নেক কার্ডের কারণে তারা দুজনেই নিচে নেমে যায়। ওইদিকে এরা আবার মই কার্ড ব্যবহার করতে করতে 7 নাম্বার ফ্লোরে পৌঁছে যায়, কিন্তু মামে আর সামুদ এখনো 6 নাম্বার ফ্লোরে। তারা মিনি গেম খেলা শেষ করে বাইরে বের হলে ক্যানের সাথে দেখা হয়, আর ক্যান তখন তাদেরকে ডনের পুরো আইডিয়া খুলে বলে। এইসব শুনে তারা দ্রুত উপরে যায়। সেখানে পৌঁছানোর পর সামুদ বুঝে ফেলে যে ডনের দলের সবাই মিলে 71 নাম্বার রুমে জড়ো হতে যাচ্ছে। এরপর একসাথে মই কার্ড ব্যবহার করে 90 নাম্বার রুমে পৌঁছে যাবে সবাই। তো সামুদ তখন তাদেরকে সতর্ক করে বলে, তোমরা সবাই একসাথে গিয়েও লাভ নেই, কারণ মিনি গেম শেষে মাত্র 2 জন পুরস্কার পাবে, বাকিরা কিছুই পাবে না। তখন তাদের আবার নতুন করে গেম খেলতে হবে। কিন্তু কেউ সামুদের কথা তেমন একটা গুরুত্ব দেয় না। তো এরা সবাই মিলে 71 নাম্বার রুমে ঢুকে পড়ে। এদিকে সামুদ, মামে আর ক্যান নতুন করে ভাবতে শুরু করে কি করা যায়। ক্যান তখন একটা আইডিয়া দেয় আর বলে, 71 নাম্বার রুমের নিচে 70 নাম্বার রুম আছে, আমি সেখানে যে স্নেক কার্ড ব্যবহার করব, তাহলে এরা আর এগোতে পারবে না। এই সুযোগে তোমরা চলে যেও। আইডিয়াটা ভালোই ছিল। দুর্ভাগ্যবশত ক্যান যখন 70 নাম্বার রুমে পৌঁছে স্নেক কার্ড ব্যবহার করতে যায়, তখন সে দেখে মার্ক তো তার আগেই সেখানে স্নেক কার্ড বসিয়ে রেখেছিল, যার ফলে ক্যান এখন 6 নাম্বার ফ্লোরে পড়ে যায়, যেটা অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। ওইদিকে আবার 71 নাম্বার রুমে থাকা অবস্থায় ওম ফাইকে পুশ কার্ড ব্যবহার করে অন্য রুমে পাঠিয়ে দেয়, মানে আর কি রিভেঞ্জ নেয়। এরপর এদের 4 জনের মধ্যে মিনি গেম শুরু হয়। সেখানে ওম প্রথম হয় আর ডন দ্বিতীয় হয়। গেম শেষে তারা পুরস্কার পেলেও ফাই প্রচন্ড রেগে যায়। বাইরে বেরিয়ে এসে সে ওমকে প্রচন্ড বকাঝকা করে। তারপর রাগের মাথায় ওমের সব ডাইস নিয়ে চলে যায়, যার কারণে বড় একটা সমস্যা তৈরি হয়। ওম, মার্ক আর বেন তখনও 8 নম্বর ফ্লোরে আটকে থাকে, কারণ যথেষ্ট রিসোর্স ছিল না। এভাবে শুধু ডনি একাই 9 নম্বর ফ্লোরে পৌঁছে যায়। এদিকে সামুদ আর মামে 7 নম্বর ফ্লোরে থাকা অবস্থায় যখন জানতে পারে ক্যান 6 নম্বর ফ্লোরে আটকে গিয়েছে, তখন তাদের ক্যানের জন্য অনেক চিন্তা হতে থাকে। এখন তারা তাকে বাঁচাতে নিচে নামতে চাইলেও তাদের কাছে কার্ডের অভাব ছিল, অর্থাৎ মই কার্ড না থাকায় তারা উপরে আসতে পারতো না। তার চেয়েও বড় সমস্যা হলো সময়। তারা যদি নিচে নামতে যায় ততক্ষণে হয়তো 7 নাম্বার ফ্লোরও ধ্বংস হয়ে যাবে, যার কারণে ক্যান তো মরবেই, সাথে তারাও মরবে। সব হিসাব করলে সবচেয়ে নিরাপদ উপায় ছিল ক্যানকে সেখানেই রেখে গেম শেষ করার চেষ্টা করা, কিন্তু সামুদ তো এটা মানতে পারছিল না। সে তখন মাথা ঠান্ডা রেখে অন্য একটা উপায় খুঁজতে থাকে। তার মনে হয় নিচে নামার জন্য সবসময় নিজেদের কার্ড ব্যবহার করতে হবে এমন তো নয়, আর তারা তো চাইলে তাদের স্নেক কার্ডটাও কাজে লাগাতে পারে। এই ধারণা থেকে সে একটা পরিকল্পনা করে, আর সেই পরিকল্পনা অনুযায়ী সে মামের উপর স্নেক কার্ডের প্রভাব ব্যবহার করে। এরপর তাকে নিচে পাঠিয়ে দেয় যাতে সে ক্যানের কাছে পৌঁছাতে পারে। হঠাৎ করে মামেকে নিজের সামনে দেখে ক্যান অবাক হয়ে যায়, কারণ সে কখনোই ভাবেনি নিজের ঝুঁকি নিয়ে কেউ তাকে উদ্ধার করতে আসবে। ক্যানকে উদ্ধার করার পর সবাই মই কার্ড ব্যবহার করে আবার উপরে ফ্লোরে ওঠে। সামুদ আগেই 7 নম্বর ফ্লোর থেকে একটি মই কার্ড নিয়ে 8 নম্বর ফ্লোরে অপেক্ষা করছিল। পরে মামি আর ক্যানও তার কাছে পৌঁছে যায়। অন্যদিকে ওমদের দলও মই কার্ড ব্যবহার করে 9 নম্বর ফ্লোরে চলে আসে। এবারের মিনি গেম পুরোপুরি ভাগ্যের উপর নির্ভরশীল ছিল। একটি তীর ঘুরছিল, আর যার দিকে থামবে সে বাদ। একে একে সবাই হেরে যায়। শেষ পর্যন্ত মামি প্রথম আর সামুদ দ্বিতীয় হয়। তখন দেখা যায় মামির কাছে 2টা ডাইস আছে। সামুদ মনে করছিল 100 নম্বর রুমে যেতে হলে 10 তুলতে হবে, তাই মামি হয়তো আগে পৌঁছাবে। কিন্তু ভাগ্যক্রমে সামুদ মাত্র 80 ডাইস দিয়েই 100 নম্বর রুমের কার্ড পেয়ে যায়। একই সময়ে ডনও সেই কার্ড পায়। এরপর ঘোষণা হয় যে সবার আগে 100 নম্বর রুমে ঢুকবে সেই জিতবে। তাই সামুদ আর ডন দৌড় শুরু করে। শেষ পর্যন্ত সামুদ আগে পৌঁছে যায় এবং একটি মেডেল জিতে নেয়। ডন কিছুই পায় না। ধীরে ধীরে বাকিরাও সেখানে এসে জড়ো হয়, কিন্তু সবাই খেয়াল করে মার্ক নেই। শেষবার তাকে ওমের সাথে দেখা গিয়েছিল। ওরা মার্ককে খুঁজতে বের হতে চাইলে দরজা খুলছিল না। ঠিক তখনই ওম গেমের ডাইস নিয়ে বের হওয়ার দরজা দিয়ে চলে যায়। কেন সে এমন করলো কেউই বুঝতে পারছিল না। পরদিন সবাই প্রিন্সিপালকে গেম আর মার্কের নিখোঁজ হওয়ার ঘটনা জানায়, কিন্তু তিনি কিছুই বিশ্বাস করেন না। এ সময় মার্কের মা সেখানে এসে ডাইস আর গেমের কথা শুনে অবাক হয়ে যান। ফাই বলে ওমের কারণেই মার্ক আটকে গেছে। তখন মার্কের মা অবাক হয়ে বলেন ওম। পরে সামুদ ওমকে জিজ্ঞেস করে সে কি ইচ্ছা করে মার্ককে ফেলে এসেছে। ওম সেটা অস্বীকার করে। তখন মার্কের মা বলেন ওম আসলে তার উপর প্রতিশোধ নিতে চেয়েছে। আর এখানেই আমরা এই ড্রামার আসল কাহিনী জানতে পারি। আসল ঘটনা হলো মার্কের মাই হলো সেই পান নামের মেয়েটা। তিনি বলেন 1995 সালে তিনি যখন স্কুলে ছিলেন তাদের স্কুলে একটা বোর্ড গেম ক্লাব ছিল। সেই ক্লাবের মেম্বাররা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিল সেখানে। পান আর ওমও সেখানে ছিল, আর তারা বেস্ট ফ্রেন্ড ছিল। তো একদিন তারা সেই রহস্যময়ী ডাইসটা খুঁজে
পায় এবং সেটি ব্যবহার করে গেমের জগতে চলে আসে। গেমের শেষে বের হওয়ার দরজার কাছে পৌঁছানোর সময় পানের পায়ে আঘাত লাগে। তখন ওম একটি পরিকল্পনা করে। সে বলে একজন ভূতটাকে নিজের দিকে টেনে রাখবে আর বাকিরা বের হয়ে যাবে। পরে সবাই ফিরে এসে তাকে উদ্ধার করবে। তো সবাই চেয়েছিল পানকে রেখে যেতে, কিন্তু ওম পানের অবস্থা দেখে তাকে থাকতে দেয় না আর সে নিজেই সেখানে রয়ে যায়। তো প্ল্যান মোতাবেক এটা করার পর সবাই চলে যায়, কিন্তু কেউই তাকে নিতে আসে না। ওম দিনের পর দিন অপেক্ষা করতে করতে একসময় সে অজ্ঞান হয়ে যায়। এরপর জ্ঞান ফেরার পর সে দেখে সে সামুদ্রের সাথে সেই গেমে। এরপর গেম শেষ করার পর সে যখন বাহিরে আসে সে দেখে সে 1995 সালে নয় বরং 2025 সালে আছে, আর এই জন্য সে তখন একটু অবাক হয়। এরপর ওম দ্রুত নিজের বাড়িতে যায়। সেখানে গিয়ে জানতে পারে তার বাবা অনেক আগেই মারা গিয়েছেন আর তার মা এখনো তাকে হারানোর কষ্ট বয়ে বেরিয়েছেন। ওমকে ফিরে পেয়ে তার মা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ওম তখন বুঝতে পারে এই 30 বছর তার পরিবার আসলে কতটা কষ্ট পেয়েছে। এরপর পরদিন ওম পানের খোঁজে তার বাড়িতে যায়, কারণ তার মনে একটা প্রশ্ন ছিল, পান কেন তাকে নিতে ফিরে আসেনি। তো সে সেখানে গিয়ে দেখে পান নিজের পরিবার আর ছেলেকে নিয়ে স্বাভাবিকভাবে জীবন কাটাচ্ছে। এই দৃশ্য দেখে ওমের ভেতরের সব রাগ আবার জেগে ওঠে, কারণ তার মনে হচ্ছিল সে নিজের জীবন ঝুঁকিতে ফেলে পানকে বাঁচিয়েছিল, অথচ পান তাকে ফিরিয়ে আনতে কখনো আসেইনি। আর সেই কারণে প্রতিশোধ নিতে সে মার্ককে গেমের মধ্যে আটকে রেখেছিল। এদিকে সামুদ বোঝা যায় ওমই সেই মেয়ে যে 30 বছর আগে রহস্যময়ীভাবে নিখোঁজ হয়েছিল। ওম তখন পানের সামনে নিজের জমে থাকা কষ্ট উজাড় করে দেয়। সে বলে, আমি তোমার জন্য নিজেকে উৎসর্গ করেছিলাম আর অনেক অপেক্ষা করেছিলাম তোমার জন্য, কিন্তু তুমি আসোনি। এখন এই নতুন পৃথিবীতেও আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না, অথচ তুমি নিজের জীবন নিয়ে ভালোই আছো। তখন পান তার পাটা দেখায়। সেই ঘটনার সময় সে নিজের একটি পা হারিয়েছিল। পান বলে ওমের আত্মত্যাগের কারণে সবাই বেঁচে ফিরেছিল আর সে সত্যি ওমকে বাঁচানোর চেষ্টা করেছিল। হাসপাতাল থেকে বের হয়ে যেতে চাইলেও ডাক্তার তাকে যেতে দেয়নি, আর তার পায়ে সমস্যা থাকায় সে একাও যেতে পারছিল না। তাই সে অন্য বন্ধুদের ওমকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেছিল, কিন্তু কেউই আবার সেই ভয়ঙ্কর গেমে ঢুকতে রাজি হয়নি। পান আরো বলে সে একটু সুস্থ হওয়ার পর সে নিজেই যেতে চেয়েছিল, কিন্তু তখন ডাইসটাও রহস্যজনকভাবে হারিয়ে যায়। এরপর সে ডাইসটাকে অনেক খুঁজেছে কিন্তু পায়নি, এমনকি ওমের মাকেও পুরো সত্যিটা বলতে পারেনি। তবে যতটা পেরেছে ওমের মায়ের খোঁজ খবর রেখেছে। তো এইভাবে 10 বছর কাটার পর ওমকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন পান ধরে নিয়েছিল সে আর বেঁচে নেই। অতীতে সেই ঘটনাগুলো কখনো ভুলতে পারেনি সে। তো এইসব বলার পর পান ওমকে বলে সে যাতে ডাইসটা ফিরিয়ে দেয়, কারণ সে তার নিজের ছেলেকে বাঁচাতে যাবে। তো এইসব শোনার পর ওম বুঝে যায় যে সে মার্কের সাথে অন্যায় করেছে, কারণ আসলে ওম কিন্তু খারাপ মনের মানুষ ছিল না। তাই শেষ পর্যন্ত সে ডাইসটা পানের হাতে তুলে দেয়। পরে সামুদ সবাইকে ওম আর পানের পুরো অতীতের ঘটনা খুলে বলে। সবাই বিষয়টা বুঝতে পারে, তাই জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তারা সিদ্ধান্ত নেয় আবার গেমে ঢুকে মার্ককে উদ্ধার করবে। সামুদ বেনকেও মেসেজ দেয়। বেন রাজি হয়ে যায়। সে বলে মার্কের যদি কিছু হয়ে যায় সেই অপরাধ বোধ সারা জীবন তাকেও বয়ে বেড়াতে হবে। তবে ডন প্রথমে যেতে চাইছিল না, কিন্তু তখন পাওনাদার তাকে আবার হুমকি দিলে শেষ পর্যন্ত সেও যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে ওমের মা তাকে জানায় এত বছর ধরে পান নিয়মিত তাদের খোঁজ নিত। সে প্রায় এসে জিজ্ঞেস করতো ওম কি ফিরে এসেছে কিনা। সে তাদের পাশে থাকার অনেক চেষ্টা করেছে। এই কথা শুনে ওমের মনে পানের প্রতি দৃষ্টিভঙ্গি একটু বদলাতে শুরু করে। এরপর সবাই একত্রিত হওয়ার পর সামুদ ওমকে বলে তোমার জায়গায় থাকলে যে কেউই রাগ করত, কিন্তু প্রতিশোধ কখনো সমস্যার সমাধান হয় না। এই বলে সামুদ ওমকে একটা বাক্স দেয়। এটা আসলে পান দিয়েছিল ওমকে। বাক্স খুলতে ওম একটি ওয়াকম্যান আর একটি চিঠি দেখতে পায়। এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখা যায়। অনেক বছর আগে গেম খেলার সময় ওম আর পান নিজেদের ইচ্ছার কথা বলছিল। তখন ওম বলেছিল যদি কখনো সত্যি ইচ্ছা পূরণ হয় তাহলে সে একটা ওয়াকম্যান চাইবে, আর পান বলেছিল সে টাকা চাইবে তার পরিবারের কষ্ট দূর করতে। তখন ওম মজা করে বলেছিল তাহলে পরের গেমে আমি তোমাকে জিততে সাহায্য করব, আর তুমি ধনী হয়ে যাওয়ার পর আমাকে একটা ওয়াকম্যান কিনে দিও। পানও তখন তাকে প্রমিস করে সে অবশ্যই দিবে, কিন্তু তারপর তো ওম গেমে আটকে যায়। আর পান সারা জীবন সেই প্রমিস ভাঙার কষ্ট বয়ে বেড়ায়। তাই সে একটি ওয়াকম্যান কিনেও রেখেছিল, যদি কোনোদিন ওম ফিরে আসে তাহলে সে সেটা তাকে দিবে। আর চিঠিটার মধ্যে পান লিখেছিল একসময় আমি ভেবেছিলাম টাকা চাইবো, কিন্তু এখন যদি সত্যিই কোনো ইচ্ছে পূরণ করার সুযোগ পেতাম তাহলে শুধু চাইতাম সারা জীবন তোমার পাশে থাকতে। চিঠিটা পড়ে ওম আর নিজের কান্না ধরে রাখতে পারে না। অন্যদিকে সবাই আবার একত্র হয় মার্ককে বাঁচানোর জন্য। প্রথমে ঠিক হয়েছিল ওম হয়তো আসবে না, তাই তার বদলে মার্কের মা গেমে অংশ নেবেন, কিন্তু ডাইস ঘোরানো ঠিক আগ মুহূর্তে ওম নিজে সেখানে এসে হাজির হয়। সেও বুঝে গিয়েছিল যে মার্কের সাথে অন্যায় হয়েছে, তাই তাকে বাঁচাতে চায় সে।
ডাইস রোল করতেই সবাই আবার গেমের ভিতরে চলে যায়। তবে সমস্যা হলো এই গেম সবসময় বদলাতে থাকে, তাই আগে খেলার অভিজ্ঞতা থাকলেও ওম জানতো না মার্কে কোথায় খুঁজে পাওয়া যাবে। গেম শুরু হতেই সবাইকে বিশেষ পোশাক দেওয়া হয়, আর তারা ছিল একটা বিশাল অ্যামিউজমেন্ট পার্কে। এখন পর্যন্ত যতগুলো গেম ছিল সবগুলোতেই কিছু কিছু স্টার ছিল, আর এই গেমে ছিল 4টা স্টার, অর্থাৎ এই গেম এখন পর্যন্ত সবচেয়ে কঠিন গেমগুলোর একটি। গেমের নাম স্কিপ আউট। তো গেমের নিয়ম অনুযায়ী পার্ক থেকে বের হতে হলে 6টি চাবি খুঁজে বের করতে হবে, কিন্তু পুরো পার্কে সেল কিপার নামে কিছু শত্রু ঘুরে বেড়াচ্ছিল। তারা যদি কাউকে ধরে ফেলে তাহলে তাকে তারা জেলে বন্দি করবে, আর যদি দুজন বন্দী হয় তাহলে তাদের মধ্যে একটি সাইকোলজিক্যাল টেস্ট হবে। সেই পরীক্ষায় যে হারবে তার আত্মা বন্দী হয়ে যাবে। এরপর স্ক্রিনে সবাই মার্ককে দেখতে পায়, তার আত্মাকে জেলের ভিতরে আটকে রাখা হয়েছে। এখন সবাইকে 3 ঘন্টার মধ্যে 6টি চাবি খুঁজে বের করতে হবে, তাই তারা দ্রুত পার্কের ম্যাপ দেখে আলাদা আলাদা হয়ে যায়। কিছুক্ষণ পর একটি লক করা বাক্স পাওয়া যায়। পাশেই থাকা একটা পাজল সলভ করার মাধ্যমে সেই বাক্সটা খোলার কোড পাওয়া যেত। সামু তার ডিরেকশন কম্পাস দিয়ে ডাইনোসরগুলোর দিক মেপে সেগুলোকে ভাগ করার পর কোড পেয়ে যায়। এর ফলে তারা প্রথম চাবি পেয়ে যায়। এরপর সবাই নিজেদের কাছে থাকা বিভিন্ন জিনিস দেখায়। সামুদ বুঝতে পারে এগুলো পরবর্তী পাজল সমাধানে কাজে লাগবে, তাই সবাইকে সেগুলো সাবধানে রাখতে বলে। পরে তারা 2 ভাগে বিভক্ত হয়ে চাবিগুলো খুঁজতে শুরু করে। ওম তখনও কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সামুদ তখন তাকে আশ্বস্ত করে বলে, তুমি হয়তো কাউকে বিশ্বাস করো না, কিন্তু আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমাকে ফেলে যাব না। কথাটা শুনে ওমের একটু ভালো লাগে। এরপর তারা আরেকটা জায়গায় আরেকটা চাবির বাক্স খুঁজে পায়। সেখানে টিকট্যাক ধরনের একটি গেম জিতে তারা দ্বিতীয় চাবিটাও পেয়ে যায়। অন্যদিকে ক্যানের কাছে থাকা ঘড়ির সাহায্যে আরেক দল রোমান সংখ্যার একটি পাজল সমাধান করে আরো একটি চাবি সংগ্রহ করে। তারা সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ কিছু অদ্ভুত পুতুলের মতো জিনিস তাদের সামনে আসে। প্রথমে সবাই ভাবছিল এগুলো সাধারণ সাজসজ্জা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেগুলো তাদেরকে আক্রমণ করতে শুরু করে। এদেরই বলা হয় সেল কিপার। ওরা বেনকে ধরে ফেলার চেষ্টা করে। ডন আর সামুদ তাকে নিয়ে দ্রুত সরে যায়, আর ওম ছুটে যায় অন্যদের সতর্ক করতে, কিন্তু সবাইকে বাঁচাতে গিয়ে সে নিজেই ধরা পড়ে যায় এবং সেল কিপাররা তাকে জেলে নিয়ে যায়। সামুদ পুরো ঘটনাটা দেখে তাদের পিছু নেয়। পরে দেখা যায় ওমকেও মার্কের মতো জেলে বন্দী করে রাখা হয়েছে। ফলে দুজন বন্দী হওয়ায় সাইকোলজিক্যাল টেস্ট শুরু হয়। রুমের ভিতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। সেই ধোঁয়ার কারণে তারা ভয়ঙ্কর হ্যালুসিনেশন দেখতে শুরু করে। ওমের মনে হতে থাকে আগের বারের মতো এবারও সবাই তাকে একা ফেলে চলে যাচ্ছে। ঠিক তখনই তার সামনে তারই আরেকটি প্রতিচ্ছবি এসে বলে, নিজের পুরনো কষ্টগুলো মনে করে সে ভেঙে পড়ে। কেউ তোমাকে বাঁচাতে আসবে না, সবাই স্বার্থপর। এরপর সে একটি লাল রঙের পিল এগিয়ে দেয় আর বলে, এটা খেলেই তোমার সব কষ্ট শেষ হয়ে যাবে। ওম প্রায় সেই ফাঁদে পা দিয়েই দিচ্ছিল। ঠিক তখনই সামুদ সেখানে পৌঁছে যায়। সে ওমকে বলে, আমি তো তোমায় কথা দিয়েছিলাম, আমি তোমাকে ছেড়ে যাব না। সামুদকে দেখে ওম আবেগে কেঁদে ফেলে, কিন্তু একই সময়ে মার্কো হ্যালুসিনেশনের মধ্যে ছিল। তার মনে হচ্ছিল সামুদ তাকে ফেলে চলে যেতে চায়, তাই সে আসল সামুদের উপরই আক্রমণ করে বসে। তখন ওম সামুদকে বাঁচায় আর বলে যে এই ধোঁয়ার কারণেই সবার মধ্যে ভ্রম হচ্ছে। তো ঠিক তখনই সেল কিপাররা আবার আক্রমণ করে। সামুদ ওমকে পালাতে বলে, আর তাকে বাঁচাতে গিয়ে নিজেই ধরা পড়ে যায়। বাইরে এসে ওমরা দেখতে পায় এবার সামুদ আর মার্কের টেস্ট শুরু হয়েছে। সামুদ হ্যালুসিনেশনে অটমকে দেখতে পায়। অটম তাকে নানাভাবে দোষারোপ করতে থাকে আর তাকে একটি লাল পিল খাওয়ার জন্য বলে। প্রথমে সামুদ কিছুটা আপসেট হলেও পরে ওমের কথা তার মনে পড়ে। সে বুঝতে পারে এগুলো সবই তার হ্যালুসিনেশন, তাই সে বলে আমার এই পিলের কোনো দরকার নেই। এভাবে সে নিজেকে রক্ষা করে, কিন্তু মার্ক ততক্ষণে ভুল করে সেই লাল পিল খেয়ে ফেলে। ফলে তার আত্মা গেমের ভিতরে আটকা পড়ে যায়। বাইরে থেকে সবকিছু দেখে সবাই চিন্তায় পড়ে যায়, কিন্তু ওম হাল ছাড়তে চায় না। সে বিশ্বাস করছিল সামুদ নিশ্চয়ই কোনো উপায় বের করবে। এরপর তারা সেল কিপারদের অন্যদিকে ব্যস্ত রাখে। সেই সুযোগে ক্যান আর ওম গিয়ে সামুদ ও মার্ককে উদ্ধার করে নিয়ে আসে। মার্কের অবস্থা দেখে সবারই খারাপ লাগে। সামুদ তখন বলে মার্ক এখনো বেঁচে আছে, কিন্তু তার আত্মা কোথাও আটকা পড়ে গেছে। যদি সত্যি এই গেমের উইশ পূরণ করার ক্ষমতা থাকে তাহলে হয়তো এখনো তাকে বাঁচানোর সুযোগ আছে, কারণ আমাদের মধ্যে যে জিতে যাবে তার তো একটা উইশ করার সুযোগ রয়েছে। আর সেই যদি উইশে মার্কের আত্মা তার বডিতে ফিরে আসুক এটা চায়, তাহলে মার্ক বেঁচে যাবে। এরপর সে সবাইকে সতর্ক করে দেয় যে যদি কেউ জেলে আটকা পড়ো তাহলে ভুলেও লাল পিল খাবে না। এরপর তারা 3টি দলে ভাগ হয়ে বাকি চাবিগুলো খুঁজতে বের হয়। ফাই পিছনে থেকে মার্কের শরীর পাহারা দিতে থাকে। কিছু সময়ের মধ্যেই সব দল বাকি চাবিগুলো সংগ্রহ করে ফেলে। শেষে সবাই পার্কের শেষ জোনে পৌঁছে যায়। সেখানে 6টি এক্সিট গেট ছিল, আর প্রতিটি গেট খুলতে একটি করে চাবি লাগছিল। কিন্তু তখনই তারা সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি হয়। ঘোষণা আসে একটি দরজা দিয়ে মাত্র একটি আত্মা বের হতে পারে।
পারবে, অর্থাৎ 6টি দরজা দিয়ে সর্বোচ্চ 6 জন বের হতে পারবে। অথচ তারা ছিল মোট 8 জন। এখন সবাই তো দুশ্চিন্তায় পড়ে যায়। তখন সামুদ দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করে বলে সবার আগে মামিরই বের হওয়া উচিত, কারণ তার কাছেই 3টি মেডেল আছে আর 4টি মেডেল সংগ্রহ করার সম্ভাবনাও তার সবচেয়ে বেশি। যদি সে জিততে পারে তাহলে হয়তো সেই উইশ ব্যবহার করে মার্ককে বাঁচানো সম্ভব হবে। এখন সামুদের এই আইডিয়া শুনে ডন রেগে যায়। সে বলে সামুদের কাছেও 3টা মেডেল আছে, তাই সে শুধু নিজের সুবিধার কথাই ভাবছে। কিন্তু বাকিরা সামুদকে বিশ্বাস করেছিল, তাই শেষ পর্যন্ত ডনও এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়ে যায়। ঠিক তখনই সামুদের মাথায় একটা বুদ্ধি আসে। সে মামিকে দাঁড়াতে বলে। সামুদ খেয়াল করেছিল নিয়মে বলা হয়েছে একটি দরজা দিয়ে শুধু একটি আত্মা বের হতে পারবে, কিন্তু মার্কের শরীরে তো এখন কোনো আত্মা ছিল না। তাই দেখা যায় মামি মার্ককে নিয়ে একটি দরজা দিয়ে বের হতে পারে। এতে আরেকটা সমস্যা সামনে আসে। তাদের হাতে 5টা চাবি ছিল, কিন্তু বের হতে হবে 6 জনকে। তখন সামুদ একটা আইডিয়া বের করে, যদি দুজন ইচ্ছা করে জেলে যায় আর সেই লাল পিলটা খায় তাহলে তাদের আত্মা বন্দী হয়ে যাবে, তাহলে তাদের বডি নিয়ে সবাই বের হয়ে যেতে পারবো। আর পরে মামে তার 4টি মেডেল পূর্ণ করে উইশ ব্যবহার করে সেই আত্মাগুলোকে বডিতে নিয়ে আসবে। তবে এই আইডিয়াটা একটু ডেঞ্জারাস ছিল। ভুল হলে তারা সারা জীবনের জন্য কোমায় থাকা মানুষের মতো হয়ে যেতে পারে। ডন সঙ্গে সঙ্গে বলে আমি কিন্তু যাচ্ছি না। তখন সামুদ বলে সে নিজেই পিল খাবে, কিন্তু তার সঙ্গে আরেকজন দরকার তার বডিটা নিয়ে আসার জন্য। তখন ওম নিজে থেকে বলে আমি যাব। এই সময় ওম সামুদকে ধন্যবাদ জানায়। সে বলে আগের বার সে পিল প্রায় খেয়েই ফেলছিল, কিন্তু সামুদ এসে তাকে বাঁচিয়েছিল। আর তখনই সে বুঝেছে এখনো কাউকে বিশ্বাস করা যায়। এরপর ওম বলে যদি মার্ককে বাঁচানোর দরকার না হতো তাহলে সে অতীতে ফিরে যেতে চাইতো, যেন শুরু থেকেই এই গেমে না জড়ায়। তো সামুদ তখন হেসে বলে তাহলে তো আমাদের কখনো দেখাই হতো না। এইসব কথাবার্তার মাঝে সেখানে সেলকিপাররা চলে আসে আর তাদেরকে জেলে বন্দী করে। আর টেস্ট শুরু হয়, কিন্তু এবার পরিকল্পনা অনুযায়ী কিছুই হয় না। ধোঁয়ার প্রভাবে সামুদ ভীষণভাবে প্রভাবিত হয়। ওম বুঝতে পারে এই অবস্থায় সামুদ হয়তো হেরে যাবে, তাই সে তার হাত ধরে সাহস দেয়। তখন আসলে ওমেরও হ্যালুসিনেশন হচ্ছিল। তাকে হ্যালুসিনেশনে বলা হচ্ছিল সামুদকে বাঁচানোর জন্য লাল পিল খেতে, আর ওমও খেয়ে ফেলে। অন্যদিকে সামুদ হ্যালুসিনেশনে দেখছিল ওম তাকে পিল দিচ্ছে। তো এটা দেখে তার মনে হয় যে ওম পিল পেল কোথায়। তখনই সে সত্যিটা বুঝে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওম ইতিমধ্যেই পিল খেয়ে ফেলেছে, ফলে ওমের আত্মা গেমের ভিতর বন্দী হয়ে গিয়েছে। মানে কথা ছিল সামুদের আত্মার বন্দী হওয়ার, তবে ওমের আত্মা বন্দী হয়ে গেছে। তো এটা দেখার পর সামুদ ভীষণ কষ্ট পায়। ঠিক তখনই বাকিরা তাদের উদ্ধার করতে আসে। সেলকিপাররাও তাদের পিছু নিয়েছিল, তাই সবাই দ্রুত এক্সিট গেটের দিকে ছুটতে শুরু করে। সময় তখন প্রায় শেষ। এরপর সামুদ ক্যানকে বলে ওমের শরীরটাও সঙ্গে নিয়ে বের হতে। শেষ মুহূর্তে সবাই প্রাণপণে দৌড়ায়। সেলকিপাররা প্রায় তাদের ধরেই ফেলছিল, কিন্তু ভাগ্যক্রমে সবাই সময় মতো বের হতে পারে। গেম শেষ হতেই সবাই একটি করে মেডেল পায়। এতে সামুদ আর মামের মোট 4টি করে মেডেল হয়ে যায়। তখন মামে বলে উইশটা সামুদেরই করা দরকার। সামুদ 4টি মেডেল বক্সের উপর রাখে। সঙ্গে সঙ্গে ঘোষণা আসে সামুদ এখন নিজের ইচ্ছা জানাতে পারবে। সামুদ তখন বলে এই গেমে যেসব আত্মা বন্দী হয়ে আছে তারা যেন এই বডিতে ফিরে আসে। তার কথা শেষ হতেই মার্ক আর ওমের শরীরে তাদের আত্মা ফিরে আসে। দুজনেরই জ্ঞান ফিরে আসে। জেগে উঠেই ওম ভয় পেয়ে যায়। তখন সামুদ তাকে শান্ত করে বলে আমি কথা দিয়েছিলাম না, আমি তোমাকে বাঁচিয়েই আনবো। এরপর গেমের সমাপ্তি হয় এবং সবাই বাস্তব জগতে ফিরে আসে। পান নিজের ছেলেকে ফিরে পেয়ে খুব খুশি হয় আর ওমকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই তাদের সামনে ডাইসটা ভেঙে অদৃশ্য হয়ে যায়। এর মানে একবার উইশ ব্যবহার করার পর এর কাজ শেষ হয়ে গেছে। মামি বলে এটাই ভালো হয়েছে। এইসব গেম খেলে জীবনের ঝুঁকি নেওয়া উচিত নয়। এরপর সবাই নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যায়। পরদিন স্কুলে এসে সামুদ ভাবছিল গেম শেষ হওয়ার পর সবকিছু যেন আগের মতোই হয়ে গেছে, কিন্তু শুধু তারাই জানে তারা যে এতদিন কি ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে। এই যাত্রা তাদেরকে অনেক কিছু শিখিয়েছে। তারা বুঝেছে জীবনের সমস্যাগুলোকে কিভাবে মোকাবেলা করতে হয়। মামে এখন নিজের মতো করে বাঁচতে শিখেছে। ক্যানের নতুন প্রজেক্টে সামুদ সাহায্য করছিল তাকে। ফাই আর মার্কও একসঙ্গে খুশি ছিল। ঠিক তখনই সামুদ ওমকে দেখতে পায়। সে তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি এখন এই স্কুলে ভর্তি হবে? ওম তখন হেসে বলে স্কুলের আগে এই নতুন পৃথিবী সম্পর্কে আমার আরো অনেক কিছু শেখা বাকি। কথা বলতে বলতে ওম হঠাৎ বলে বাস্তব জীবন গেমের মতো এতটা রোমাঞ্চকর নয়। সামুদ তখন মনে করিয়ে দেয় ও তো বলেছিল আর কখনো এই গেমে জড়াতে চায় না। ওমের উত্তর শুনে সামুদ থমকে যায়। ওম বলে এই কথাটা হয়তো আসল ওম বলেছিল। সামুদ তো এটা শুনে অবাক হয়ে যায়। কি বললা ঠিক বুঝলাম না।
ওম তখন বলে সামুদ তো উইশ করেছিল গেমে বন্দী সব আত্মা যেন নিজেদের শরীরে ফিরে আসে। তবে সামুদ, তোমার কি মনে হয় সেখানে শুধু ওম আর মার্কের আত্মাই আটকে ছিল? এই কথা শুনেই সামুদের মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়। সে জিজ্ঞেস করে, তুমি আসলে কি? তখন ওমের শরীরে থাকা আত্মাটি শুধু বলে, ধন্যবাদ আমাকে এই দুনিয়ায় ফিরিয়ে আনার জন্য। এরপর সে একটি ডাইস সামুদের দিকে ছুড়ে দিয়ে পালিয়ে যায়। সামুদ তার পেছনে ছুটলেও তাকে আর খুঁজে পায় না। এইখানে আরেকটি বড় রহস্য সামনে আসে। সবাই তো দেখেছিল ডাইসটা ধ্বংস হয়ে গেছে, তাহলে এই নতুন ডাইসটা কোথা থেকে এলো? এরপর দেখানো হয় আসল ওমের আত্মা এখনো গেমের ভিতরেই আটকে আছে, আর সামুদ সেই ডাইসের দিকে তাকিয়ে সূর্যাস্ত দেখছিল। দেখে মনে হচ্ছিল ওমকে ফিরিয়ে আনতে সে হয়তো আবারও সেই ভয়ঙ্কর গেমে প্রবেশ করবে। এরপর সবশেষে দেখা যায় এতদিন কোমায় থাকা অটম অবশেষে জ্ঞান ফিরে পেয়েছে। এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায়। তবে ড্রামায় এখন পর্যন্ত কোনো জায়গায় বলা হয়নি এই গেমটা আসলে কি কিংবা কোথা থেকে আসলো। ড্রামার অনেক রহস্য অমীমাংসিতই থেকে যায়। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো ওম একবার গেমে আটকে গিয়েছিল, আর দুর্ভাগ্যবশত সে এবারও গেমের ভিতর হারিয়ে গেল। তো ড্রামার এন্ডিং দেখে মনে হচ্ছে হয়তো ড্রামাটার সিজন 2 আসতে পারে, তবে এটা নিয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। তো যদি সিজন 2 আসে অবশ্যই তোমরা দেখতে পাবে। যদি ড্রামাটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দিও, আর থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।